আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি বগুড়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমিরুল ইসলাম আশিক ভাই। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দরিনন্দ নামক একটি গ্রামে। আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামারের কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যে কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারওয়ান বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না। হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে, তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক, ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভাড় বলতো, ভাড়। তো ওনার ওই কপির ভাড় নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না। তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে, তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, তার বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে। আর ওই বাগানের মাঝখান দিয়েই রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড় সড়ো কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু ওখান থেকে নড়ছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন, ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে এক চুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন, এই বিড়ালটি বসে আছে কিন্তু একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটির সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো, বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন এই কালু যে কাজটি করে, যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত 7-5 ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে।
সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর এক চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরের লোকটি আর নেই। উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা। উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাওয়ার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না, বরং তুই কি কাজটা করলি? তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়, এখন বল এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে বেশ কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, নাহলে তো ট্রাক ছেড়ে দেবে। তো ওনারা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে তার সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক,
তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ট্রিটমেন্ট, ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল। পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে, তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাথি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে। সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করত। এই কারণে এই ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। কিন্তু তুমি যখন ওই লাথি দিয়ে ফেলে দিয়েছিলে, ওই জিনটি আসলে বয়সে কম ছিল। তোমার লাথি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন যে ও তো ইচ্ছা করে করেনি। তো জিন ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন। কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছি। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি। প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তো তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরে ও কথা শুনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শুনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। যাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন। কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়বো না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন ওই পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই যে এই ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। উনি যখন ওনার বাড়ি রাজবাড়ি, এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে। তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, আর একটা গ্রামে যাচ্ছিলেন ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি যেহেতু খুব এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল।
তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করলেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে। তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন যে এরকম একটা বিড়াল, এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা। কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ জামাল। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আমার অফিস জয়দেবপুরে। অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতে প্রায় রাত ৮টা-৯টা বেজে যায়। জয়দেবপুর থেকে সোজা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়া গেলেও ভেতরের রাস্তা দিয়ে চত্বর বাজার দিয়ে গেলে অনেক দ্রুত পৌঁছানো যায়। এই বলে আমি সেদিক দিয়ে সব সময় যাতায়াত করতাম। নতুন পাকা রাস্তার দুধারে ঘন জঙ্গল। সে রাতের নিজের বাইকে করে একা একা জঙ্গলের মধ্যকার রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। চত্বরবাজার পেরিয়ে বেশ কিছু দূর সামনে গিয়ে দেখি একটা মোটর সাইকেলে আমার আগে আগে এগোচ্ছে। আমার হেডলাইটের আলোতে দেখলাম পেছনে একজন লাল শাড়ি পরা কম বয়সী মহিলা বসা। সামনে বসে থাকা মাঝবয়সী ভদ্রলোক বাইক চালাচ্ছে। মহিলার শাড়ির আঁচলটা থেকে থেকেই পেছনের চাকার সাথে ঘষা লাগছে। আর একটু হলেই চাকার সাথে শাড়িটা পেঁচিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখে আমি বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে সামনের মোটরসাইকেলের নাগাল পাবার চেষ্টা করলাম। কাছাকাছি আসতেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, ভাবি শাড়ির আঁচলটা তুলে নিন। মহিলা আমার কথা শুনল বলে মনে হলো না, কিন্তু তার সামনে বসে থাকা লোকটা, সম্ভবত তার স্বামী, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন। আমি আর ওদিকে খেয়াল না করে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে ওনাকে ক্রস করে সামনে চলে গেলাম। একটু পরেই পেছন থেকে হর্নের শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই লোকটা, তবে তার পেছনে সেই মহিলাটা আর নেই। লোকটা আমার সামনে এসে হাত ইশারা করে থামতে বলল আমাকে। আমি থামলাম। ভদ্রলোক আমাকে বললেন, ভাই আপনি তখন আমাকে কি বললেন? আমি বললাম, আপনার পেছনের মহিলাকে তার শাড়ির আঁচল তুলতে বলেছিলাম ভাই। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে অবাক আর রাগান্বিত দৃষ্টি নিয়ে বললেন, ধুর মিয়া, কি কন? আমার পেছনে মহিলা কোত্থেকে আসবে? আমি তো আকাশ থেকে পড়লাম ওনার কথা শুনে। বললাম, কি বলছেন এসব? আমি নিজ চোখে দেখলাম আপনার পেছনে ওই মহিলাটাকে, আর ওই জঙ্গলের মধ্যে কোথায় নামিয়ে দিলেন তাকে? ভদ্রলোক এবার আরো রেগে গিয়ে আমাকে বললেন যে ফালতু টালতু বলে আমাকে চলে গেলেন। আর আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এর কয়েকদিন পরের কথা। প্রতিদিনের মতো সেদিনও আমি অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। গতদিন ওই লোকদের যেখানে প্রথম দেখেছিলাম সেই জায়গাটা পার হবার কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো স্পর্শ টের পেলাম। সাথে সাথে আমি বাইক থামালাম। পেছনে ফিরে দেখি কিচ্ছু নেই, অন্ধকার রাস্তা। কিছুটা আমি ভয় পেলাম। আমি বাইকের স্পিড বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলাম। একটু পর পেছন থেকে একটা হর্নের শব্দ শুনতে পেলাম। লুকিং গ্লাসে দেখলাম বেশ কিছুটা পেছনে একটা মোটর বাইক এদিকেই আসছে। কাছাকাছি আসতেই মোটর সাইকেলে থাকা কম বয়সী একটা ছেলে আমাকে বলল, ভাবি আপনার শাড়িটা ঠিক করে নিন। অবাক হলাম আমি। ছেলেটার দৃষ্টি আমার দিকে না, আমার পেছনের সিটের দিকে। কথাটা বলেই ছেলেটা বাইকের স্পিড বাড়িয়ে সামনে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে আমার হাত পা তখন কাঁপছে। কাঁধের কাছে আবার সেই গরম হাতের স্পর্শ অনুভব করলাম।
সেটা এতটাই গরম যে আমার কাছে মনে হলো যেন কাঁধের চামড়া পুড়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। গিয়ার বাড়ালাম, হঠাৎ করে মনে হলো পেছনের চাকাটা জ্যাম হয়ে গেছে। দ্রুত গতিতে চলা বাইকের চাকা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে যা হবার তাই হলো। নিজের দেহটা ৩-৪ হাত সামনে ছিটকে পড়ে গেল। বাইকটাও রাস্তায় পড়ে ভেঙে গেল অনেকটা। হাত আর পায়ে অনেকটা কেটে গেছে, মাথা বেয়ে রক্ত পড়ছে। বোধহয় অনেকটাই কেটে গেছে, যন্ত্রণায় চিনচিন করছে জায়গাটা। উঠে দাঁড়াতে চেষ্টা করেও আমি পারলাম না। আর ঠিক তখন যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। রাস্তার উল্টো পাশে লাল শাড়ি পরা সেদিনকার দেখা কম বয়সী সেই মহিলা দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার সাথে চোখাচোখি হতেই ভয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। এটা দেখে সেই মহিলা বিকট একটা মুখ নিয়ে হাসতে থাকলো। কি নৃশংস সেই হাসি! আর তারপরে চোখের সামনেই বাতাসে উবে গেল মহিলাটা। এটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে ওখানে ওভাবেই পড়ে রইলাম। চোখ খোলার পর নিজেকে একটা ছোট্ট বেডে আবিষ্কার করলাম। একটা ডাক্তারখানায় শুয়ে আছি, আমার স্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে। আর তার পাশে আমাকে ক্রস করে যাওয়া সেই কম বয়সী ছেলেটা। বুঝলাম ওই ছেলেটাই আমাকে ওখানে এনেছে। মাথায় বেশ কয়েকটা সেলাই দেওয়া হয়েছিল। সেবারের মতো আমি এভাবেই বেঁচে গিয়েছিলাম। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর তাই আমি জানি এর ভয়াবহতা। শ্রোতাদের বিশ্বাস অবিশ্বাস তাদের নিজেদের ব্যাপার। এরপর থেকে আমি আর ওই রাস্তায় চলাফেরা করি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের এলাকারই একটা পাশের গ্রামের ঘটনা। যেই গ্রামটির নাম হচ্ছে চর নবীপুর। আর এই চর নবীপুর গ্রামটা খুবই শান্তশিষ্ট একটি গ্রাম এবং এখানকার মানুষগুলো খুবই শান্তপ্রিয়। গ্রামটার চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, পুকুর আর পুরনো গাছপালায় ঘেরা একটা সুন্দর গ্রাম। রাসেল ভাই, গ্রামের মানুষজন দিনের বেলাতে যেই রকম কাজ করে মাঠে ঘাটে, কিন্তু রাত নামার পরপরই তারা ততটাই সাবধানতার সাথে থাকে। কারণ এই গ্রামের একটা অভিশাপ আছে। সেই অভিশাপটা হচ্ছে, গ্রামের একদমই দক্ষিণ পাশে ছিল একটা বিশাল বড় মাঠ। আর সেই মাঠটার একদমই শেষ প্রান্তে একটা সরু আইলের রাস্তা গেছে নদীর দিকে। রাসেল ভাই, আইলের রাস্তা আপনারা অনেকেই চেনেন, যেই আর কি রাস্তাগুলো অনেক ছোট, মানুষ বেশি চলাচল করে না, বাট সেই রাস্তাগুলো দিয়ে মানুষ দোলা, জমি, তারপর হচ্ছে নদীঘাট, এই সমস্ত জায়গায় যায়। যাই হোক, সেই যে আইল রাস্তাটা আছে, সেই আইল রাস্তাটার পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল বড় শুকনা তালের গাছ এবং তার পাশেই ছিল একটা ছোট কালী মন্দির। রাসেল ভাই, দিনের বেলাতে এই কালী মন্দির এবং তাল গাছটাতে মানে দেখতে যতটা ভালো লাগে, রাতের বেলাতে ঠিক ততটাই ভয় লাগে। কারণ এই যে তাল গাছটা ছিল, এই তাল গাছটার মধ্যে দিনের বেলাতে পাখি বসতো, মানুষ সেখানে ঠিকঠাকভাবে যাইতে পারতো না। কারণ পশু পাখি সেখানে মানে দলা বেঁধে থাকতো এবং তাদের মলমূত্র সেখানে পড়ে থাকতো, এই জন্য মানুষ সেখানে যাইতো না। কিন্তু রাসেল ভাই, রাত্রের বেলাতে এই যে জায়গাটা আছে তাল গাছ এবং মানে কি বলে মন্দির, কালী মন্দির, এই জায়গাটা একদমই একটা হন্টেড জায়গায় পরিণত হয়। গ্রামের যে বৃদ্ধ লোক আছে তারা বলতো, বহু বছর আগে ওই মাঠেই একজন কৃষক নিখোঁজ হয়েছিল। শোনা যায় সেই কৃষক নাকি রেস্ট নেওয়ার জন্য, দম খাওয়ার জন্য সেই যে কালী মন্দির এবং তাল গাছটা ছিল সেখানে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর তার যে সঙ্গী সাথীরা ছিল তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক জায়গায় খোঁজখবর লাগিয়েছে, অনেক কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউ সেই কৃষকের লাশটা এনে দিতে পারেনি বা সেই লাশটা পাওয়া যায়নি। তো রাসেল ভাই, এই ঘটনার পর থেকেই এই যে জায়গাটা আছে সেই জায়গাটাকে মানুষ একদমই বয়কট করে এবং জায়গাটা একদমই পরিত্যক্ত হিসেবে গণ্য হয়। কিন্তু রাসেল ভাই, শহরে থাকা একটা দম্পতি হঠাৎ করেই যখন গ্রামে আসে এবং গ্রামে আসার পর গ্রামের এই সমস্ত কথা শুনে তারা এটাকে একটা কুসংস্কার বলে উড়িয়ে দেয়
এবং তিনি যেহেতু বাড়িতে এসেছেন, গ্রামে এসেছেন পার্মানেন্টলি ভাবে, এজন্য তিনি তার যে জমি ছিল সেই জমিতে মানে ধান চাষ, সরিষা চাষ করার জন্য তিনি মানে নিয়ত করেন এবং সেখানেই তিনি তার যে কি বলে পরিবার পরিজন নিয়ে থেকে সেই যে জায়গাটা ছিল সেই জায়গাটায় তিনি আবাদ সাবাদ শুরু করে দেন। তো রাসেল ভাই যে কৃষক ছিল তার নাম ছিল হচ্ছে হাবিবুর রহমান এবং তার বয়স প্রায় 40 থেকে 45 বছর বয়স হবে। তো যাই হোক, তিনি সবসময় তার মানে সাহস আছে এবং তিনি নিজে কিছু করতে চান। যাই হোক, তিনি একদিন সন্ধ্যাবেলায় তার স্ত্রীকে বলল, আজ সেচের পানি বন্ধ করতে ওই যাইতে হবে, ওই মানে ওই যে কি বলে কালী মন্দির এবং যে পুরনো তালগাছটা আছে তার পাশেই তার একটা জমি আছে, সেই জমিতে উনি বিকালবেলায় গিয়ে সেচ চালু করে দিয়ে এসেছেন এবং এই সেচটাতে পানি হতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে। তার মানে তাকে রাত 9টা বা 10টার দিকে মানে গিয়ে ওই সেচটা বন্ধ করে দিয়ে আসতে হবে। তো তখন তার স্ত্রী বলল যে না, এত রাত্রে যাওয়ার দরকার নাই, কি হয় হোক, তো তুমি পরে যাইও, আর মেশিনের মধ্যে তেল না থাকলে মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তোমার এত রাত্রে যাওয়ার দরকার নাই। তখন হাবিবুর রহমান বেশ খানিকটা হাসলেন এবং বললেন, এসব জিন ভূতের ভয় আমি করি না, এবং রাতের বেলায় আমার ধানের জমি ডুবে যাবে, আমার মেশিন নষ্ট হবে, আর সেখানে আমি যাব না সাধারণত জিনের ভয়ে, এটা কি হয়? তো সে কি করলো, তার লঙ্গি গুটিয়ে হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল সেই যে তার যে শেষ চালু করা আছে শ্যালো মেশিন, সেই শ্যালো মেশিন অফ করার জন্য। ঠিক যখন সে বের হয়েছে তখন সে লক্ষ্য করলো যে আকাশ তখন অস্বাভাবিক কালো দেখা যাচ্ছে, রাত্রে কোনো চাঁদ নেই, তো হালকা হালকা কুয়াশা পড়েছে। এই সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে। যাই হোক, সে হাঁটতেছে সেই তার জমির দিকে। তো হঠাৎ করেই সে একটা জিনিস লক্ষ্য করলো যে গ্রামের যে কুকুরগুলো ছিল বা গ্রামের যে কুকুর থাকে, শিয়াল থাকে, সেগুলো হঠাৎ করেই কেমন যেন চিৎকার চেঁচামেচি করা শুরু করলো। মানে এই কুকুরগুলো হাবিবুর রহমানকে বলতেছে যে আপনি যাইয়েন না বা যাওয়া ঠিক হবে না, এই টাইপের কিছু কথা বলতেছে আর কি। কিন্তু তিনি পিছনে ফিরে তাকালেন এবং তার যে মানে কুকুর ছিল, একটা পোষা কুকুর, সেই কুকুরটা বলে, কিরে কি হয়েছে? তখন সেই যে কুকুরগুলো ছিল সেই কুকুরগুলো তাকে মানে একটা বিভৎস ভাবে দেখতেছিল এবং সেই যে মাঠ ছিল সেই মাঠের দিকে শুধু তাকিয়েছিল। তো যাই হোক, এটা হয়তো তাকে কোনো একটা বিপদ সংকেত দিচ্ছিল, কিন্তু হাবিবুর রহমান কোনো রকম এগুলোকে পাত্তা না দিয়ে সে ধানের আইল ধরে হাঁটতে লাগলো তার ধানের যে জমি আছে সেই জমির দিকে। যাই হোক, রাসেল ভাই হাঁটতে হাঁটতে সে তার যে ধান ক্ষেতের আল ছিল সেই আলের একদমই কাছাকাছি গেল এবং সে মানে শুনতে পাচ্ছে যে দূরে তার শেষের যে মেশিনটা আছে সেই মেশিনের ঘর 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 শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সে মেশিনের ঠিক যখন তার জমির কাছাকাছি পৌঁছালো তখন দেখলো যে ওই মেশিনটা আগের মতো শব্দটা আর করতেছে না, কেমন যেন একটা খসখস শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ওই তার ধান ক্ষেতের ভিতরে কেউ একজন হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, এটা শোনার পর হাবিবুর রহমান ভাবলো যে হয়তো রাতের বেলাতে কেউ এসেছে। তো উনি কোনো কথা না বলে ওনার যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা বাড়িয়ে এপাশ ওপাশ ভালোভাবে দেখলো যে কিছুই নেই। তখন সে কি করলো, আবার সেই যে তার যে শ্যালো মেশিনটা ছিল আরও একটু দূর ছিল সেই দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। কিন্তু এবার এই যে শ্যালো মেশিনের সাথে যে একটা অন্য শব্দ ছিল সেই শব্দটা এবার তার কাছে স্পষ্ট হচ্ছে, কেউ যেন তার পিছনে হাঁটতেছে, কেউ যেন তাকে অনুসরণ করতেছে। স্পষ্টভাবে সে শুনতে পারতেছে কেউ যেন ধানের জমিগুলো ধান ক্ষেতটা সরাই দিয়ে দিয়ে তার দিকে আসতেছে। তো এতটা মানে কিছুক্ষণ যাওয়ার পর সে একটু বিরক্ত হলো এবং বলল, কে ওখানে, কেউ আছো নাকি, কেউ কেউ আমাকে ভয় দেখাচ্ছে নাকি? কিন্তু কোনো উত্তর তিনি পাচ্ছেন না। তখন এই হাবিবুর রহমান ভাই উনি ওনার হাতের টর্চ লাইটটা জমির দিকে ফেললো, আর হঠাৎ করেই উনি দেখলেন যে মানে আলোটা যেখানে পড়েছে সেখানে একটা মানুষের পায়ের ছাপ
কাদামাটির উপরে একদম স্পষ্ট হচ্ছে এবং পায়ের ছাপটা দেখে মনে হচ্ছে যে একটু আগেই হয়তো এই পায়ের ছাপটা পড়েছে এখানে। এই বিষয়টা দেখে হাবিবুর রহমান ভাই খুবই চমকে ওঠেন এবং তিনি চিৎকার করে বললেন, কে কে ধান সরিয়ে কে ওখানে, কে আছেন আমার পিছনে? কিন্তু উনি কোনো কিছুই মানে শব্দ পাচ্ছেন না, বা কেউ যে ওনার মানে শব্দটা মানে উত্তর দিবেন এমন কিছুই তিনি পাচ্ছেন না। যাই হোক, তিনি আর উৎস বা এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো খোঁজা বাদ দিয়ে দ্রুত তার যে শেষের মেশিনটা আছে সেই মেশিনটার কাছে গেল এবং যখনই সে ওই মেশিনটা বন্ধ করতে হাতটা বাড়াবে আর ঠিক তখনই উনি তার মানে চোখ দিয়ে দেখলেন যে জমির পানিতে কোনো কিছুর একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মানে পানি বেশ পানি হয়েছে তো সেই পানির মধ্যে, আর প্রতিবিম্বটা এই যে হাবিবুর ভাই যে ছিল তার প্রতিবিম্ব নয়, অন্য কোনো কিছুর একটা প্রতিবিম্ব। তো এটা থেকে হাবিবুর রহমান ভাই বেশ খানিকটা অবাক হলো এবং তার হাত তুলে মানে মানে জানার চেষ্টা করলো যে আসলে এই প্রতিবিম্বটা তার নাকি অন্য কারো। কিন্তু উনি দেখলেন যে তিনি হাত তুলেছেন, কিন্তু তার যে প্রতিবিম্বটা ছিল সেটা কোনো হাত তুলল না, সে একদম স্থিরভাবে তাকিয়ে আছে। তো যাই হোক, এই যে মানে কাহিনীগুলো তার সাথে ঘটতেছে খুব আশ্চর্য লাগতে তার কাছে, কিন্তু সে কি করলো, এগুলোকে পাত্তা না দিয়ে তার মেশিনটা যে ছিল সেই মেশিনটা বন্ধ করে ফেললো এবং তারপরেই পুরো জায়গাটা একদমই মানে অদ্ভুত রকমের একটা মানে ঠান্ডা শীতল একদম নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকগুলোও যেন তার কানে আসতেছে না। তখন হাবিবুর রহমান ভাই বুঝলো যে হয়তো এতক্ষণ থেকে এই মেশিনের ঘরঘর শব্দতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে, তাই এরকম লাগতেছে। তখন তিনি কি করলেন, এখানে আর কোনো থাকার মানে ওনার কোনো দরকারই নাই, তখন তিনি তাড়াতাড়ি করে বাড়ির দিকে ফিরতে চাইলেন। আর যখনই উনি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন ঠিক তখনই কিছুটা দূর থেকে উনি শুনলেন কেউ যেন ওনার নাম ধরে ডাকছে এবং এটা মানে গলাটা উনি প্রথমবার বুঝতে পারতেছেন না যে আসলে কে ডাকলো। উনি কোনো কিছু না বলে শুনে উনি সামনের দিকে হাঁটা শুরু করলো, আর ঠিক তখনই পিছন থেকে ওনার বাবার কণ্ঠে কেউ একজন ডাকতেছে ওনাকে। এইটা কণ্ঠ শুনে উনি তো একদমই অবাক, কারণ ওনার বাবা আজকে থেকে প্রায় 7-8 বছর আগে মারা গিয়েছে। তাহলে তার বাবার কণ্ঠে কে তাকে ডাকলো? এইটা মানে অনুভূতি হওয়ার পর তার শরীর একদমই ঠান্ডা হতে লাগলো। সে জানতো, মানে তাকে তো বলা হয়েছে যে এই জায়গাটার মধ্যে এই যে শুকনো তালগাছ এবং কালী মন্দিরের এই জায়গাটা হন্টেড, কিন্তু তিনি এতদিন যে বিশ্বাস করতেছিল না, কিন্তু আজকে এই ডাকটার পর তিনি সেই কথাটা একদমই মানে বুঝতে পারতেছে এবং ঠিক তখনই তার মানে একটা কথা মনে পড়ে যায় যে একজন বৃদ্ধ তাকে বলছিল, হাবিবুর তোমার তো অনেক সাহস, তুমি তো রাতের বেলা মাঠে যাও, কিন্তু কেউ যদি কোনোদিন তোমার পিছন থেকে কোনো মৃত মানুষের নাম ধরে মানে তোমার নাম ধরে ডাকে তাহলে কখনোই সেই ডাকে উত্তর দেবে না, তুমি সরাসরি করে বাড়ির দিকে আসার চেষ্টা করবে। তো তখন এই কথাটা যখন তার আর কি মানে মনে পড়ে গেল, ঠিক তখনই সে আর কোনো উত্তর না দিয়ে সরাসরিভাবে সামনের দিকে হাঁটা শুরু করলো এবং মনে মনে সে দোয়া পড়তে শুরু করলো। কিন্তু উনি হঠাৎ করে দেখলেন যে তার সামনের মাটির আলোর উপর একটা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটা ঠিক এরকম সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পিছনে ফিরে দাঁড়ানো, মানে হাবিবুর ভাই সামনে আর ওই লোকটার পিছন। এবং এই যে লোকটা ছিল সেই লোকটা ধীরে ধীরে হাবিবুর ভাইকে উদ্দেশ্য করে বলল, তোর জমিতে পানি বেশি হয়ে গেছে। এবং এইটা মানে কি বলে, এইটা শোনার পর হাবিবুর ভাই বেশ খানিকটা অবাক হয়ে গেল এবং মনে মনে একটু স্বস্তিও পেতে গেল, কারণ এরকম কথা তো আর মানুষ ছাড়া কেউ বলবে না। তখন উনি কি বলবে কোনো কিছু মানে বুঝতে পারতেছে না যে উত্তরে কি বলা উচিত বা কি বলতে চাচ্ছে সে। যাই হোক, লোকটা আরও বলল, চল একটু পানি কমিয়ে অন্য জমিতে পাঠিয়ে দেই। তো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাবিবুর ভাই বলল, কিরে এই লোকটা তো আমাকে অন্য বুদ্ধি দিচ্ছে। তখন হাবিবুর ভাইয়ের হাতে থাকা যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা যখন সেই সামনের লোকটার দিকে মানে ফেললো,
ঠিক তখনই ওনার একদম হুঁশ উড়িয়ে গেল, কারণ উনি দেখলেন সামনে যে লোকটা ছিল সেই লোকটার কোনো পা নেই, লোকটা মাটির উপরে দাঁড়িয়ে নেই, একদম হাওয়ার উপর যেন ভেসে আছে। এটা দেখার সাথে সাথেই হাবিবুর ভাইয়ের হাতে থাকা যে লাইটটা ছিল সেই টর্চ লাইটটা মাটিতে পড়ে যায়, এবং এটা দেখেই মানে লাইটটা পড়ে গিয়ে লাইটটা অফ হয়নি, লাইটটা জ্বালা অবস্থায় ছিল, কিন্তু সেই লোকটাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এখন, এবং দেখতেছে হাবিবুর ভাই ওই যে লোকটা ছিল তার সামনে, সেই লোকটা অটোমেটিকলি তার মাথাটা ঘুরতেছে, আর তার এক কাত করে কেমন যেন একটা বিকট রকমের হাসতে শুরু করলো সেই লোকটা। এবং এইটা দেখেই হাবিবুর ভাই আর সেখানে এক মুহূর্ত না থেকে খুব জোরে দৌড় দিতে শুরু করলো। কিন্তু হাবিবুর ভাই যতই দৌড়ায়, তালগাছ আর ওই কালী শ্মশান এবং সেই যে সাদা পাঞ্জাবিওয়ালা লোকটা ঠিক ততই তার পিছনে যেতে যেত, মানে বারবার একই জিনিস, বারবার একই, এরকম করে উনি এতবার মানে হাঁটতেছেন বা এতবার উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে একটা সময় উনি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল, এবং তারপরেও দেখলো যে না, ঠিক তিনি সেই জায়গাতেই বসে আছেন, এবং লক্ষ্য করলো যে তার যে পিছনের যে তাল গাছটা ছিল সেই তাল গাছটার নিচে একটা পুরনো নাঙ্গল পড়ে আছে, এবং নাঙ্গলটা দেখে তার বেশ খানিকটা মানে মানে চোখ উড়ে যাওয়ার মতো, কারণ তিনি তার এই নাঙ্গলটাকে স্পষ্ট চিনতে পারছেন, কারণ এই নাঙ্গলটা তার বাবার, এবং তার বাবা এই নাঙ্গলটা রেখে গিয়েছিল এবং বলছিল এই নাঙ্গলটা যেন ভালোভাবে রেখে দেওয়া হয়। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই নাঙ্গলটা যে ছিল, এই নাঙ্গলটা গত 7 দিন ধরে উনি খুঁজে পাচ্ছেন না, এবং এই নাঙ্গলটা উনি ওই যে তালগাছের নিচে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যান, এবং উনি বুঝতে পারেন যে হয়তো ওনার মনের ভুলে কোথাও হয়তো এখানে উনি নাঙ্গলটা রেখে গেছেন। আর যখনই উনি নাঙ্গলটার কাছাকাছি একটু এগিয়ে যাবেন, ঠিক তখনই পিছন থেকে ওনার বাবার কণ্ঠে কেউ যেন বলছে, তুই আমার নাঙ্গলটা অবশেষে খুঁজে পেয়েছিস? আর ঠিক তখনই হাবিবুর ভাই চমকে উঠে পিছন দিকে তাকালেন এবং দেখলেন যে পিছনে কেউ নেই। তখন হাবিবুর ভাই খুব মানে নিজের অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি কে? কেন কেন আমাকে এরকমভাবে ভয় দেখাচ্ছেন? আর ঠিক তখনই উত্তর এলো, আমি তোর বাবা নই। আর ঠিক তখনই হাবিবুর ভাইয়ের বুকে যেন কেমন একটা দুমড়ে মুচড়ে গেল, আর সাথে সাথেই উনি শুনতে পারলেন যে এই গলাটা একটা নারীর গলা। এরপরে উনি শুনতে পারলেন যে এই গলাটা কোনো একটা শিশুর গলা, এবং এই সমস্ত গলা শুনতে শুনতে হাবিবুর ভাইয়ের একদম কানটা পুরো তছনছ হয়ে যাচ্ছে। উনি কোনোভাবেই বুঝতে পারতেছে না যে আসলে এখানে হচ্ছেটা কি। আর ঠিক তখনই হঠাৎ করেই ওনার স্ত্রী এবং ওনার সন্তান দূর থেকে ওনাকে ডাকতেছে, বাবা 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 করে ডাকতেছে। আর ঠিক তখনই উনি বুঝতে পারলেন যে ওনার কাছ থেকে কিছু একটা যেন একদম দুমড়ে মুচড়ে চলে গেছে। আর ঠিক তখনই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালবেলা ওনার জ্ঞান ফেরে। রাসেল ভাই প্রায় উনি 12 থেকে 13 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলেন, এবং পরদিন যখন ওনার মানে জ্ঞান ফেরে উনি দেখেন যে উনি ওনার বাড়ির ওনার বিছানার মধ্যে শুয়ে আছেন, এবং ওনার স্ত্রী ওনাকে মানে বাতাস করছেন, এবং ওনার ছেলে পাশে বসে কান্না করছে। তখন উনি আর কি গত রাত্রের ঘটনাটা সবাইকে খুলে বলে, এবং ওনার স্ত্রীর কাছে জানতে চান যে উনি এখানে কিভাবে আসলো। তখন ওনার স্ত্রী নাকি ওনাকে বলেছিল যে উনি যখন ওখানে পড়েছিল আর কি, তখন ওনার যে মানে স্ত্রী মানে কোনো কিছু চিন্তা না করে ওনার ভাইকে মানে সাথে নিয়ে গিয়েছিল আর কি, ভাই এবং গ্রামের কয়েকজন। তখন ওনাকে আর কি কাঁধে করে বাড়িতে নিয়ে আসা হয়, এবং সাথে সাথেই উনি ওনার যে মসজিদের ইমাম ছিল সেই ইমামকেও সেখানে দেখতে পারেন, এবং ইমাম সাহেব বলে যে হাবিবুর ভাই, আপনাকে অনেকবার নিষেধ করা হয়েছে, আপনি ওই যে মানে দোলার মাঝখানে যে তাল গাছ আছে আর কালী মন্দির আছে সেখানে যাইয়েন না, সেখানে গেলে অনেকের বিপদ হয়, আপনি তো কারো কথা শুনলেন না, কিন্তু এখন তো আপনার বিপদটা হয়েই গেল। রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হলেই হতে পারত, কিন্তু এই হাবিবুর ভাই ওই যে কালী মন্দির ছিল এবং ওই যে তাল গাছটা ছিল সেই তাল গাছটাকে কেটে ফেলার এবং কালী মন্দিরটাকে বদ্ধ করার একটা পরিকল্পনা করতে মানে শুরু করছিল, কিন্তু তার এই প্ল্যান পরিকল্পনাটা এমনভাবে ভেস্তে যায়, সেটা ছিল খুবই ভয়ানক একটা কাহিনী। রাসেল ভাই, সেই কাহিনীটা আমি
অন্য কোনো দিন আপনাকে শোনাবো। যদি এই কাহিনীটা আপনি প্রচার করেন তাহলে আমি কথা দিচ্ছি নেক্সট যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমি আপনাকে রেকর্ড করে পাঠিয়ে দেব। তো রাসেল ভাই, শেষ করছি আমার আজকের ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি এটা একটু ভিন্ন ধরনের ঘটনা। আমি আসলে এই ঘটনাটা গুছিয়ে আপনাদেরকে বলছি কারণ এই ঘটনাটা যিনি আমাদেরকে শেয়ার করেছেন তিনি আমাদের থেকে অনেক সিনিয়র এবং আশা করছি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লাগবে। আমার বর্তমান বয়স 72 বছর। বয়সের ভারে রিটায়ার্ড করেছি প্রায় 8 বছর আগেই। আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম। নাম বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাই আমার নাম জমির হিসাবেই নিতে সবাইকে অনুরোধ করছি। আমি তখন খাগড়াছড়ি পোস্টিং সেরে সিলেটে পোস্টিং নিয়েছি। আমার এক ছেলে, তখন তার বয়স হচ্ছে 1.5 বছর। হেঁটে হেঁটে খেলা করা শিখেছে। আমার স্ত্রী বাসায় একা থাকতো আমার ছেলেকে নিয়ে এবং লাস্ট কয়েকদিন 1.5 বছর যাবৎ আমার প্রায় 3টি পোস্টিং হয়েছে এবং সে আমার ছেলেকে নিয়ে থাকতো। আমাদের দুজনের মাঝে বেশ সমস্যা দেখা দিচ্ছিল কিছুদিন এবং আমার উপর সেই সমস্যার প্রভাব পড়তে থাকে। সন্তানের দিকে তাকিয়ে আর সন্তান হয়ে যাবার কারণে আমি আসলে অনেক কিছুই এড়িয়ে যেতাম, কোনো কিছু বলতে পারতাম না, সাহস করতে পারতাম না। আর আমি যখনই কোনো কিছু বলতে যেতাম তার হিতে বিপরীত হতো। হয়তো আমি রেগে যেতাম, না হলে আমার স্ত্রী রেগে গিয়ে সব ওলটপালট করে দিত। আসলে ওর ওলটপালটটা তখন এতটাই ওলটপালট ছিল না, তাই আমিও সবকিছু এড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যেতাম যদি কোনো ধরনের কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো। আমার হয়তো সব দোষ, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আসলে সবকিছুর আদলেই এত কিছু এক্সপেক্ট করিনি। তৎকালীন আমলের কথা, তখন আমার বিয়ের মাত্র 4 বছর চলে। 1978 সাল। আমার ছেলের বয়স 1 বছর 6 মাস। আমি সকালে ঘুম থেকে উঠে তখন সেদিন আমি অফিসে যাব। আমাদের বাংলো ছিল বেশ বড়, সিলেটের সরকারি বাংলো। আমি জানি না কি সেটা, আমাদের বাসায় যারা কাজ করতো তারা দিনে আসতো আর দারোয়ান থাকতো বাসার বাইরে, এবং বাসায়ও যখন দারোয়ান আমাদের ঘরের মধ্যে প্রবেশ করত তখন সে নর্মালি নক করেই প্রবেশ করত। আমাদের বাসার বারান্দা ক্রস করে, আমাদের বাসাটা বেশ বড় ছিল এবং আমাদের বাসাটা ঢুকতে গেলেই বারান্দা পড়তো। বারান্দার মধ্যে সোফা ছিল। সেই বারান্দা ক্রস করে একটা বিশাল বড় করিডোর ছিল, শেষ মাথায় সেই করিডোরের একদম রান্নাঘরের পাশে, এবং সেই বিশাল লম্বা একটা করিডোর। আমি বারান্দা দিয়েই বের হই, আমাদের মেইন গেট তো বারান্দায়। আমি বারান্দা দিয়ে বের হয়ে যাব। বাংলো যারা দেখেছে তারা বুঝতে পারবে আমার এই ডেসক্রিপশন। আমার স্ত্রী তখন অন্য রুমে ঘুমিয়েছে এবং আমার স্ত্রী আমার সাথে প্রায় অনেকদিন যাবৎ ঘুমাচ্ছে না। আমরা একসাথে একই খাটে শুই না। সে তখন ঘুমাতো আমার বাচ্চাকে নিয়ে অন্য একটা রুমে। আমার সরকারি বাংলোতে সেই বাংলোতে 4টা বেডরুম ছিল। এত বড় বাসাতে পেছনের রুমে ওরা সেদিন ঘুমিয়েছিল। তো আমি অফিসে যাবার সময় মোজা পরে জুতা পরছি, জুতার ফিতা বাঁধছি, এমন সময় আমার শরীরে একটা গরম বাতাস আসে। অন্ধকারাচ্ছন্ন শরীর দেখি আমি সেই করিডোরের দিকে। আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা আমার দিকে তাকিয়ে আমার দিকে ফিরে ওরা যে রুমে ঘুমিয়েছিল সে রুমে চলে গেল। আমি আর তেমন কিছু পাত্তা দিই না। আমি আসলে ভেবেছিলাম আমি অফিসে যাচ্ছি, হয়তো আমার স্ত্রী লুকিয়ে দেখতে এসছে আমি যাচ্ছি কিনা। এক পর্যায়ে আমি আর তেমন না ভেবেই অফিসের দিকে চলে যাই। গেট খোলার শব্দ পাচ্ছি, ড্রাইভার চলে এসছে। যাওয়ার পথে পথে মনে হচ্ছিল এরকম লাগছিল কেন? আমার স্ত্রী তো উঠে এরকম উকি দেওয়ার কথা না, এটা আমার স্ত্রী হতে পারে না। আর আমার বাচ্চাটা সারা রাত কাঁদে, তাই বাচ্চাটার সাথে সজাগ থাকলে সে সারা রাত ঘুমাতে পারে না, সকালবেলা সে অনেকক্ষণ ঘুমায়, এটা আমার স্ত্রী হতে পারে না। তাহলে কি বাসায় চোর ঢুকেছে? আমি ড্রাইভারকে বলি গাড়ি ঘোরাও। তখন 6:20 বাজে না, আমি মাত্র বেরিয়েছি। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বাসার দিকে ব্যাক করে এবং আমি দেখি না, কেউ নাই, ওরা ঘুমাচ্ছে। আমার বাচ্চাটাকে দেখে আদর করতে মন চাইলো। বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করে আমি ওকে আবার শুইয়ে দিয়ে অফিসে চলে আসি। দুপুরে আমার মিটিং চলছিল এবং খুবই কঠিন মিটিং চলছিল আমার।
ওই দিন ড্রাইভার বাসায় গেছিল আমার দুপুরের খাবার আনতে, যেমনটা সব সময় আমার খাবার আনতো। তো ড্রাইভার খাবার নিয়ে সেদিন আর আসেনি। দৌড়ে আমার রুমে পারমিশন ছাড়াই ঢুকে বলতে থাকে, স্যার তাড়াতাড়ি বাসায় চলেন। আমি আগে বাসায় যাই, যে দেখি আশপাশের মানুষ এবং পুলিশ কে কি বলছে আসলে সেগুলি দেখার আর সময় ছিল না, ঘটনা বুঝতে পারছিলাম না। আমার স্ত্রীকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাচ্চাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আমাকে বলেন চলেন আগে ঘটনার অবস্থা জানি। পুলিশের একটা গাড়ি আমাকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। আমি আসলে বুঝতেই পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে। হাসপাতালে পৌঁছে দেখলাম আমার স্ত্রীর লাশ বাইরে স্ট্রেচারে রাখা, ঝলসানো লাশ, কাফনের মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ, স্ট্রেচারটা বাইরেই। আমার কোনো আত্মীয় স্বজন ওই মুহূর্তে ওই জায়গায় ছিল না। আমার বাচ্চার অবস্থা নাকি ভালো না, ঢাকায় নিলে নাকি ভালো হবে। বহু চেষ্টায় ঢাকায় নিয়ে রওনা দিই আমার বাচ্চার। আমিও অ্যাম্বুলেন্সে ছিলাম। রাস্তায় নিয়ে আসার সময় অর্ধেক রাস্তাতেই আমার বাচ্চা দম ছেড়ে দিল। তখন ঢাকা সিলেট মহাসড়ক এত উন্নত ছিল না। বহু কষ্টে ঢাকায় রওনা দিই এবং পৌঁছানোর কোনো ঠিক ঠিকানাও নাই। আমার বাচ্চা দম ছাড়বে না তো কি, চলে গেল অনেক দূরে, এত দূরেই যেখানে চাইলেই চলে যাওয়া যায় না। আবার যখন ডাক আসে তখন চাইলেও কোথাও লুকিয়ে থাকা যায় না। আমি শেষ, আমার সব শেষ। জীবনটা এলোমেলো হয়ে গেল। সিলেট থেকে লাশ নিয়ে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। আমার তখন হিতাহিত জ্ঞান নেই। পুলিশের ঝামেলা মিটিয়ে ওদের লাশ নিয়ে আমার গ্রামের বাড়ি পৌঁছে দাফন কাজ শেষ করি। দাফন তো করেছি, কিন্তু তখন মনে হচ্ছিল নিজেই কাফন পরে নেই আর সবাইকে হাত জোর করে বলি আমাকেও দাফন করে দিন। কলিজা ফেটে যাচ্ছিল আমার। এতটুকু একটা বাচ্চার কি কবর দেওয়া যায়? সেই সাহসে কুলায়? কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় দাফন করতে করতে সন্ধ্যা বেজে যায়। দাফন শেষ করে মাগরিবের নামাজ পড়ে নিজের বাড়িতে ডাইনিং টেবিলে সবার কথা শুনছি। কান্না করছে। আসলে দেখার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই, কিন্তু বুয়া নাকি বলছিল সেই মর্মান্তিক দৃশ্যের কথা। বুয়া সকালে বাসায় এসে দেখে আমার স্ত্রী চুপ করে খাটে বসে আছে আর আমার বাচ্চা দুধ খাবার জন্য খুব কান্না করছে। বুয়া না পেরে বাচ্চাকে কোলে নিতে যায়, কিন্তু আমার স্ত্রী বুয়াকে কোলে নিতে দেয় না এবং বলে আপনি আপনার কাজ করেন, যান। বুয়া রুমের মধ্যেই তখন ওই মুহূর্তে বাচ্চাকে কোলে নেওয়ার সময় কেরোসিনের গন্ধ পাচ্ছিল, কিন্তু তখনও তার মাথার মধ্যে এই জিনিস এঁটে বসেনি যে এই ধরনের কাণ্ড হতে পারে। বুয়া জিজ্ঞেস করতে আসে যে কে রান্না করবে সে আজ। তখন তিনি দেখেন আমার স্ত্রী সারা শরীর ভেজা। সে টয়লেট থেকে গরম পানির পাতিলটা নিয়ে এসে আমার 1.5 বছরের বাচ্চার শরীরের উপর ঢেলে দেয় এবং তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। দর করে আগুন সাথে সাথেই নাকি শরীরে লেগে যায়। আমাদের বাসার বুয়া আটকানোর সুযোগ ছিল না তার। সে দারোয়ানকে ডাক দিয়ে শরীরে পানি ঢালে এবং পানি দিতে দিতেই আমার স্ত্রীর অবস্থা ততক্ষণে খারাপ, অনেকটুক পুড়ে গেছে। চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে আমার স্ত্রী মারা যায় আর অ্যাম্বুলেন্সে তখন আমার কোলেই আমার বাচ্চার দম যায়। আপনি কি চিন্তা করবেন আপনার বাচ্চার দম যদি আপনার কোলে চলে যায়? বুঝতে পারিনি আমার দম চলে গেছে, কিন্তু এটুক বুঝতে পারছিলাম যে বাচ্চারা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়, আমার বাচ্চাটাও সেভাবে নিচ্ছিল। কিন্তু এই অবুঝ শিশুটা হঠাৎ করেই একদম নিশ্চুপ হয়ে গেল। তার মানে সে আর নেই। এইটুক কলিজার টুকরাটা এভাবে চলে যাবে? আপনি মানতে পারবেন? তখন তো এই টেকনোলজির যুগ ছিল না। আমার বাবা মার জোর জবরদস্তিতে আমি এই বিয়েটি করেছিলাম। এলাকার লোকজনও বলেছিল মেয়েটার মাথায় কিছু সমস্যা আছে, কিন্তু সুন্দর তাই বিয়ে করতে হবে। বিয়েই করলাম। প্রথম সব ঠিক ছিল, কিন্তু চাকরি বাকরি বাদ দিয়ে সবকিছু কিভাবে সামাল দিব? আমার চাকরিটাই নাকি খারাপ চাকরি, এক এক সময় এক এক কথা। তাই আমি প্রায় কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম 6 মাসের মতো। কিন্তু এই দোষ এখন আর দিয়ে লাভ নাই।
আমি সিলেট ছেড়ে চলে আসি যশোরে। যশোর থেকে আমার পোস্টিং হয় চট্টগ্রাম শহরে। তখন 1983 সালের দিক। আমি ওরা চলে যাওয়ার পর 6 মাস একদম অফিস করতে পারিনি। এদিকে বিয়ের প্রেশার, আমি আর বাসায় ফিরতাম না। এভাবেই পোস্টিংয়ে সময় চলে যেত। আমার বাসায় আব্বা আম্মা আসতো, কিন্তু আমি যেতাম না। চট্টগ্রামে থাকাকালীন একদিন রাতে বাসায় আসি। এই ঘটনার পর আমি রাতে আসলে তেমন একটা ঘুমাতে পারতাম না। এর মাঝে যে কয়টা পোস্টিং হয়েছিল, আমি বিষয়টা হয়তো দেখিনি, হয়তো নর্মাল ছিল। চট্টগ্রামে এসে সেদিন শীতের রাতে আমি বাসায় আসি। বাসায় ঢুকে না খেয়ে টায়ার্ড হয়ে শুয়ে পড়ি। আমি তখন ঘুমাইও নেই। আমার রুমের লাইট জ্বালানো। আমি দেখি সেই যে ছায়াটা আমি অফিস যাবার সময় দেখেছিলাম, সেদিন সেই ছায়াটা আমাকে দেখে সে একই রকম ভাবে পেছনে ঘুরে চলে গেল। এবার আপনারা বলুন, এই ছায়াটা কি ছায়া নাকি অবয়ব? এটার ব্যাখ্যা এটা আমার কাছে নেই। এই ব্যাখ্যার ব্যাখ্যা আপনারা দিবেন। সে অবয়ব আমার দিকে তাকিয়েছিল বেশ অনেকক্ষণ। এমন না যে সে আমার সামনে এসে আমাকে খুব বড় ধরনের ক্ষতি করছে, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে বারবার। আমি খুব ভয় পেয়ে যাই। দুয়া পরে শরীরে ফু দিয়ে হাততালি দিয়ে চারিপাশে বন্ধ করার চেষ্টা করি এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আমার এক দুলাভাই, আমার যে জায়গায় পোস্টিং সে জায়গায় থাকেন তিনি। সেই দুলাভাই আমাকে বলে, তুমি একটু নামাজ কালামে মনোযোগী হও, দেখবা সব ঠিক হয়ে গেছে। রুমের মধ্যে বালিশের নিচে সূরার বই অথবা কোনো কোরআন শরীফ রাখার চেষ্টা করো পাশাপাশি। আমি আবারও পরের দিন রাতের বেলা একই জায়গায় একই রকম ঝাপসা একজনকে দেখতে পাই। এবার তিনি আমাকে দেখে পেছনে ফিরে হেঁটে হাওয়ায় চলে গেলেন। আমি বুঝে যাই আমাকে এই বাসাটা ছেড়ে দিতে হবে, দূরে কোথাও যেতে হবে, এখানে থাকা যাবে না। এই তো শুরু। আমি যেখানেই যাচ্ছি আমি সেখানেই সেই অবয়ব দেখছি। আমি স্বপ্নে দেখছি, আমি বাস্তবে দেখছি। এবার আমি আর একা থাকতে চাই না। সিদ্ধান্ত নেই আমার গ্রামের বাড়ি থেকে একটা ছেলেকে চাকরি দেবার, এবং যাকে চাকরি দিয়েছিলাম চট্টগ্রামে আমার যেখানে তখন পোস্টিং ছিল সেখানে। সেই ছেলেকে আমি আমার বাসাতে রাখি, কারণ আমি আর একা থাকতে পারছিলাম না। ছেলেটা আমার সাথে থাকতো। তখন গরম সেরে শীতের দিকে যাচ্ছে সবকিছু। বৃষ্টি নাই, তবে শীত পড়বে ভাবে এমন সময়কার ঘটনা। রাত তখন আনুমানিক 2টা বাজে। আমি সজাগ, আমি ঘুমাতে পারি না বেশ অনেক দিন যাবৎ। কারণটা আমি আগেই বলেছি, আমার ঘুম নাই চোখে। আমি শব্দ শুনতে পাই, এমন শব্দ যে পাশের রুমে কেউ হেঁটে বেড়াচ্ছে। ছেলেটা পাশের রুমে শুয়েছিল, কিন্তু ছেলেটা কোনো শব্দই পায়নি। আমি ততদিনে সরকারি কোয়ার্টার ছেড়ে নর্মাল বাসে উঠে গেছি। চট্টগ্রামে সরকারের কোয়ার্টারে থাকছিলাম না। খারাপ লাগতো এক প্রকার। আর তাছাড়া এই অবয়ব আমার পিছু ছাড়ছিল না। রাত হলেই আতঙ্ক বাড়তো যে কোন সময় না সেই অবয়বটা আসে আমার সামনে। আত্মীয় স্বজনরা বলছে আমাকে নাকি বিয়ে করতে হবে। বিয়ে না করার জন্য এই ঝামেলা নাকি আমি পোহাতেই থাকবো। বিয়ে না করতে থাকলে, বিয়ে যদি আমি না করতে থাকি তাহলে এই ঝামেলা হতেই থাকবে। আবার অনেকে বলে আমি বিয়ে করতে চাচ্ছি বিধায় এই ধরনের কথা বলছি। সমাজ এবং আত্মীয় স্বজন এই দুইজন সবসময় অসামাজিক এবং মনের বাইরের কথা বলে, সব সময় তাই হয়। আমার বেলাও তাই। সেদিন রাতে ফেরত যাই। ওই দিন রাতের বেলা হঠাৎ আমি কান্নার শব্দ পেতে থাকি। প্রথমে মনে হচ্ছিল পাশের বাড়ির শব্দ, কিন্তু এই বাচ্চা কান্নার শব্দটা একদম পরিচিত। আমার বাচ্চা যেভাবে কান্না করতো হুবহু সেই কান্না পাশের রুম থেকে। তবে আমার বাচ্চাটা কান্না করতো আরেকটু জোরে এবং বেশি তাড়াতাড়ি, কিন্তু এই কান্নাটা খুব আস্তে আস্তে পাশের রুম থেকে আসছে। আমি খুব জোরে জোরে ভয়ে ছেলেটাকে ডাকছিলাম, দোয়া পড়ছিলাম, কিন্তু কোনো কিছুতেই শব্দ ওই ছেলেটা শুনছে না। আর আমি যেসব সূরাগুলো পড়ছি সেসব সূরাগুলো আমার মুখ দিয়ে উল্টাপাল্টা করে বের হচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একদম পাশের রুম, কিন্তু আমার ডাকাডাকির শব্দ ছেলেটা সহ কেউই পাচ্ছে না। আর আমার ছেলেটা যেভাবে কাঁদতো ওভাবেই কেঁদে যাচ্ছে। তবে এইটা যে আমার ছেলের ভয়েস, এইটা আমি 1000% শিওর। নিচের ফ্ল্যাটে বাচ্চা কাঁদলে একটা নির্দিষ্ট দূরত্বে কান্নার শব্দ পাওয়া যেত, আর পাশের রুমে কান্নার শব্দ কতটা কনফিডেন্ট না হলে বুঝাই যাচ্ছে যে পাশের রুম থেকেই আসছে। যে রুমে ছেলেটা ঘুমাতো সেই রুমেই।
আমি দৌড় দিয়ে রুমে যাই। আমার ছেলের কান্না পাচ্ছি আমি, আমার মাথা খারাপ হয়ে যেতে থাকে। রুমে যেয়ে দেখি ওই ছেলেটা ঘুমাচ্ছে। ওকে ডাকলাম, ও উঠলো, বলল ও এরকম গভীর ঘুম ঘুমায় না। তারপর এতটা গভীর ঘুম হলো কিভাবে? যাই হোক, সেদিনের পর থেকে আমি চিন্তা করছিলাম প্রতিদিন সেই কান্নার শব্দ পাবো, আমার ছেলেটার শব্দ পাবো, কিন্তু সেইটা আমি আর পাই না। ওই দিনই শেষ দিন। আমি পরে আমার সেই দুলাভাইয়ের কাছে বলার পর সেই দুলাভাই আমাকে একজন মুরব্বীর কাছে নিয়ে যান। তৎকালীন আমলে সেই 10 টাকার বিনিময়ে আমার ঘটনা শুনে বলেন, ওই মুহূর্তে নাকি আমার বিয়ের পরপরই আমার স্ত্রীর সাথে একজন জিন থাকা শুরু করে। সেই জিন কোনো না কোনো ভাবেই আমার স্ত্রীকে কাবু করে ফেলতে পেরেছিল। আমার স্ত্রীকে যাই বলতো সেই জিন আমার স্ত্রী নাকি তাই শুনতো। পরে কি হয়েছে আমি আর জানতে চাই নাই, এবং আমি সেটা বলতে চাই না। শুধু বুঝে নিন, সেই জিনের প্ররোচনাতেই আমার স্ত্রী আমার সন্তানকে নিজে মেরেছে এবং নিজে জীবন দিয়েছে। তাহলে বুয়া যেটা বলেছিল সেটা সত্য ছিল। এবং পুলিশ এবং না জানা এবং বোঝা সমাজ এটাকে যেভাবেই নিক না কেন, এটাই ছিল আমার ঘটনা। আমি আর বিয়ে করিনি, এভাবেই পার হয়ে গেছে সবকিছু। এভাবেই পার করেছি 43টি বছর। মারা যাবার আগে অনেকেই জেনে যাচ্ছে, আমি অনেককে জানিয়ে যাচ্ছি, তবে আশা করছি আমার আশপাশের কেউ জানছে না। আমার নাম উর্মি, আর আমি ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি আমার নিজের দাদার ছোটবেলার ঘটনা। আমার দাদা তখন আনুমানিক 20 থেকে 22 বছর বয়সের ছিলেন। আমার দাদার নাম মোহাম্মদ সুফিয়ান। ঘটনাটি আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। আমার দাদা যে গ্রামে থাকতেন সেই গ্রামেই ঘটনাটি তার সাথে ঘটেছিল। গ্রামটির নাম ডুমুরিয়া। বলছেন উর্মির দাদা সুফিয়ান। সবুজ ফসলের দিগন্ত জোড়া মাঠ, মেঠো পথ আর সহজ সরল মানুষের জীবনযাত্রা নিয়েই আমাদের এই ছোট্ট গ্রাম। গ্রামের 8-10টা ছেলের মতোই আমার দিন কাটত দুরন্তপনায়। স্কুল থেকে ফিরে বই খাতা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা দৌড় দিতাম খেলার মাঠে। আমাদের মাঠটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, পাশেই বিশাল এক বিল। বিকেল হলেই আমরা সব বন্ধুরা মিলে সেখানে জড়ো হতাম। ক্রিকেট ছিল আমাদের সবচেয়ে প্রিয় খেলা। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা লালাভা ছড়িয়ে বিদায় না নিত, আমাদের খেলা চলতেই থাকতো। সেদিনের ঘটনাটা আজও আমার মনে পড়লে বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে। দিনটা ছিল আর 5টা দিনের মতোই সাধারণ। আমরা বন্ধুরা মিলে তুমুল উত্তেজনায় ক্রিকেট খেলছিলাম। কখন যে সূর্যটা ডুবে গিয়ে মাগরিবের সময় ঘনিয়ে এসেছে সেদিকে আমাদের কারো খেয়ালই ছিল না। কাছের মসজিদ থেকে যখন মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, তখন আমাদের সম্মেদ ফিরল। খেলা ভাঙলো, যে যার মতো সাইকেল কিংবা পায়ে হেঁটেই বাড়ির পথ ধরলো। আমাদের দলের বাকি সবার বাড়ি মোটামুটি কাছাকাছি গ্রামের ভেতরের দিকে, কিন্তু আমার বাড়িটা ছিল একটু দূরে, ফসলি জমির বিশাল এক প্রান্তর পেরিয়ে। তাই আমাকে একাই ফিরতে হচ্ছিল। মাঠ থেকে বেরিয়ে আমি সরু আইল পথে পা বাড়ালাম। দুই পাশে যত দূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। কিছুদিন আগেই ধান লাগানো হয়েছে, তাই গাছগুলো খুব বেশি বড় হয়নি, হাঁটু পর্যন্ত উঁচু। দিনের বেলায় পথটা আমার ভীষণ প্রিয়। সবুজ ধানের চারা হাওয়ায় দোল খায়, দেখতে কি যে ভালো লাগে। কিন্তু সন্ধ্যার পর এই পথটাই যেন এক অচেনা রূপ ধারণ করে। চারপাশটা কেমন থমথমে নির্জন হয়ে যায়। আজান শেষ হয়েছে কিছুক্ষণ হলো। আকাশটা গাঢ় নীল থেকে ধীরে ধীরে কালো হয়ে আসছিল। পশ্চিম আকাশে তখনও বিদায়ী সূর্যের সামান্য লালচে আভা লেগে আছে, কিন্তু তাও নেফু নেফু। আমি মোটামুটি দ্রুত পায়ে হাঁটছিলাম। মায়ের কথা বারবার মনে পড়ছিল। তিনি সবসময় বলেন, মাগরিবের আজানের আগেই ঘরে ফিরবি। সন্ধ্যার সময়টা ভালো না, একা একা বাইরে থাকতে নেই। কিন্তু খেলার নেশায় আমি প্রায়ই তার এই বারণ শুনতাম না। আজও তার ব্যতিক্রম হয়নি। ভাবছিলাম আজ বাড়ি ফিরলে মায়ের বকুনি থেকে আর রক্ষা নেই। এসব ভাবতে ভাবতেই আমি পথ চলছিলাম। চারপাশটা তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। ঝিঝি পোকারা তাদের ঐকতান শুরু করে দিয়েছে, একটানা ডেকেই চলেছে। সেই শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বাতাসও যেন আজ বইতে ভুলে গেছে। সবকিছু কেমন নিস্তব্ধ। আমি যখন মাঠের প্রায় মাঝামাঝি চলে এসেছি, ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। আমার ডান পাশের ফসলি জমির ভেতর থেকে ছড়ছড় করে একটা আওয়াজ হলো। মনে হলো কোনো কিছু একটা বেশ দ্রুত গতিতে আমার পাশ দিয়ে চলে গেল। প্রথমে আমি বিষয়টাকে তেমন পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো কোনো বেজি বা শিয়াল দৌড়ে গেল।
গ্রামের দিকে সন্ধ্যার পরে সব প্রাণীর আনাগোনা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নিজের মতোই হাঁটতে থাকলাম, কিন্তু কয়েক পা এগোতেই আমার খটকা লাগলো। সেই ঝরঝর আওয়াজটা থামেনি, বরং এখন মনে হচ্ছে আওয়াজটা আমার সাথে সাথে এগোচ্ছে। আমি হাঁটছি, আর আমার ডান পাশের ফসলের ভেতর দিয়ে কিছু একটা আমার সমান্তরালে ছেটে চলেছে। এবার আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। বন্য জন্তু হলে তো এতক্ষণ দৌড়ে পালিয়ে যেত, এভাবে সাথে সাথে হাঁটার কথা নয়। আমার মনে অজানা এক ভয় বাসা বাঁধতে শুরু করলো। যদি কোনো হিংস্র প্রাণী হয়, যদি হঠাৎ ক্ষেতের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ে, এই চিন্তাটা মাথায় আসতেই আমার গা ছমছম করে উঠল। আমি দাঁড়িয়ে পড়লাম। সাথে সাথে ফসলের ভেতরে সেই আওয়াজটাও থেমে গেল। চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা ডাক। আমি কান পেতে রইলাম, কিন্তু আর কোনো শব্দ নেই। ভাবলাম মনের ভুলও তো হতে পারে, হয়তো বাতাসের কারণে ফসলের পাতা নড়ছিল, আর আমি সেটাকে অন্য কিছু ভাবছি। নিজেকে সাহস জোগানোর জন্য এই যুক্তিটা খাড়া করলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো আজ তো বাতাস প্রায় নেই বললেই চলে। তাহলে আর স্থির থাকতে পারলাম না। যা থাকে কপালে ভেবে আমি আইল থেকে নেমে পাশের ক্ষেতের মধ্যে পা রাখলাম। কাদা আর পানিতে পা কিছুটা দেবে গেল। অন্ধকার এত ঘন যে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। চাঁদের আলো তখন ওঠেনি। আমি প্যান্টটা একটু গুটিয়ে নিয়ে সাবধানে এগোতে থাকলাম। হাত দিয়ে ধানের চারাগুলো সরিয়ে সরিয়ে দেখার চেষ্টা করছিলাম কিছু দেখা যায় কিনা, কিন্তু নিকষ কালো অন্ধকারে সবকিছু যেন একাকার হয়ে গেছে। শুধু ধানের চারার আবছা অবয়ব আর পায়ের নিচের পানি ছাড়া কিছুই চোখে পড়ছে না। বেশ কিছুক্ষণ আমি এদিক ওদিক তাকালাম, কান পেতে থাকলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কোনো আওয়াজও পেলাম না। ভাবলাম না, পুরোটাই আমার মনের ভুল। হয়তো সত্যিই কোনো প্রাণী ছিল যা আমাকে দেখে অন্যদিকে পালিয়ে গেছে। আমি কিছুটা স্বস্তি পেলাম। ঠিক করলাম আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এই ভেবে আমি যেই না ক্ষেত থেকে উঠে আবার আইলের ওপর পা রাখতে যাব, ঠিক তখনই সেই আওয়াজটা আবার শুনতে পেলাম। তবে এবার ডান দিক থেকে নয়, আমার ঠিক পেছনের ফসলের ভেতর থেকে ছড়ছড়। আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তার মানে আমি যখন ক্ষেতের মধ্যে নেমে খুঁজছিলাম, তখন জিনিসটা আমার পেছনে চলে এসেছে। এটা কোনো সাধারণ প্রাণী হতে পারে না। সাধারণ প্রাণীর আচরণ এমন ধূর্ত হয় না। আমার সমস্ত শরীর ভয়ে অসার হয়ে আসতে চাইল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, প্রায় লাফ দিয়ে আইলের উপর উঠে এলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল যে আমার নিজের কানে সেই শব্দ বাড়ি খাচ্ছিল। আমি আর পেছনে তাকানোর সাহস করলাম না। শুধু মনে হচ্ছিল কিছু একটা তো আছে, খুব খারাপ কিছু একটা আমার পিছু নিয়েছে। আর সেই খারাপ জিনিসের উপস্থিতি আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। ফসলের ভেতরের সেই ছড়ছড় আওয়াজটা যেন আমাকে ব্যঙ্গ করে হাসছিল। আমি দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমি জানতাম না এই রাতের বিভীষিকা কেবল শুরু হলো। ফসলের ক্ষেত থেকে আইলের ওপর উঠে এসে আমি এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না। আমার সমস্ত মনোযোগ তখন বাড়ির পথের দিকে। যতটা সম্ভব এই নির্জন প্রান্তর পেরিয়ে গ্রামের লোকালয়ে পৌঁছাতে হবে। আমার পা দুটো যেন নিজের থেকে দ্রুত চলতে শুরু করলো, কিন্তু আমার মনের ভেতর যে ঝড় বইছিল তা থামার কোনো লক্ষণই ছিল না। পেছনের সেই ছড়ছড় শব্দটা তখন আমার কানের ভেতর লেগে আছে। আমি জোর করে মন থেকে ভয়টা তাড়ানোর চেষ্টা করছিলাম, নিজেকে বোঝাচ্ছিলাম যে হয়তো ওটা কিছুই না, শুধু আমার মনের ভুল। কিন্তু অবচেতন মন কিছুতেই মানতে চাইছিল না। অন্ধকার তখন আরো জেঁকে বসেছে। চারপাশটা যেন কেউ একটা কালো কালি দিয়ে লেপে দিয়েছে। নিজের হাতটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু পায়ের নিচের সরু সাদা মাটির আইলটা আবছাভাবে বোঝা যাচ্ছিল। আর সেটা ধরেই আমি এগোচ্ছিলাম। ঝিঝি পোকার ডাক ছাড়া চারদিকে আর কোনো শব্দ নেই। সেই একটানা শব্দটাও যেন এই নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলছিল। পরিবেশটা এতটাই থমথমে হয়ে গিয়েছিল যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ কানে আসছিল। কোনো বাতাস ছিল না, একটা গাছের পাতাও নড়ছিল না। সবকিছু মিলেমিশে একটা দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। এখন আর ফসলের জমির ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। সেই ছড়ছড় শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, যাক, হয়তো প্রাণীটা চলে গেছে। কিন্তু আমার সেই স্বস্তি এক মুহূর্তের জন্য স্থায়ী হলো না, কারণ পরক্ষণেই আমি নতুন এক আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আসছে আমার ঠিক পেছন থেকে, আইলের ওপর থেকেই। খস 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 খস, স্পষ্ট দুই পায়ে হেঁটে আসার শব্দ। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না। এ তো স্পষ্ট মানুষের হাঁটার শব্দ। কিন্তু এই জনমানব শূন্য প্রান্তরে আমার পেছনে কে আসবে? গ্রামের আর তো কেউ এদিকে আসার কথা নয়, সবার বাড়ি অন্যদিকে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার ভয়ের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু যা দেখলাম তা আমার ভয়কে আরো বাড়িয়ে দিল। পেছনে কেউ নেই,
যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর আবছা দেখতে পাওয়া সরু আইলটা এঁকে বেঁকে চলে গেছে। কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন মাত্র নেই। তাহলে এই আওয়াজটা কিসের? আমি কি ভুল শুনছি? আমার কি মতিভ্রম হলো? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো শব্দ নেই, চারদিক আগের মতো নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার নিজের জামা কাপড়ের ঘষার শব্দকেই আমি অন্য কিছু ভাবছি। নিজেকে কিছুটা শান্ত করার বৃথা চেষ্টা করে আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু 2-3 পা এগোতেই সেই আওয়াজটা আবার শুরু হলো। খসখস খসখস, ঠিক আমার পেছনে, আমার হাঁটার ছন্দের সাথে তাল মিলিয়ে। এবার আমার আর কোনো সন্দেহ রইল না যে আমার পেছনে কেউ একজন আছে, কেউ একজন যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে অনুসরণ করছে। এই উপলব্ধিটা আমার কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মনের ভেতর প্রচণ্ড অস্থিরতা শুরু হলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলাম না। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, প্রায় অর্ধেক দৌড়ের মতো করে হাঁটতে লাগলাম। কিন্তু আমি অবাক হয়ে খেয়াল করলাম আমি আমার গতি বাড়ানোর সাথে সাথে আমার পেছনের সেই পায়ের আওয়াজের গতিও বেড়ে গেল। সেই অদৃশ্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে হাঁটছে। আমি যদি ধীরে হাঁটি, আওয়াজটাও ধীরে আসে। আমি যদি দ্রুত হাঁটি, আওয়াজটাও দ্রুত হয়। এই ঘটনাটা আমাকে চূড়ান্তভাবে ভয় পাইয়ে দিল। তখন সময়টা ছিল মাগরিবের পর। আমরা আজান শুনে খেলা বন্ধ করে দিয়েছিলাম। মাগরিবের এই সময়টা নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। মুরব্বীরা বলেন এই সময়টায় খারাপ জিনিসের আনাগোনা বেড়ে যায়। তাদের চলাচলের পথে পড়লে নাকি বিপদ হয়। মায়ের মুখ থেকে ওইসব কথা বহুবার শুনেছি। তিনি সবসময় বলতেন সন্ধ্যার সময় একা একা কোথাও যাবে না, এই সময়টা ভালো না। আজ তার সেই কথাগুলো আমার কানে বাজতে লাগলো। কেন আমি আজ মায়ের কথা শুনলাম না? কেন আরো আগে বাড়ি ফিরলাম না? এই আফসোস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভয়ে আমার চোখে পানি চলে আসার উপক্রম হলো। এই ভয়াবহ পরিবেশে আমার খুব মায়ের কথা মনে পড়তে লাগলো। মনে হচ্ছিল যদি কোনোভাবে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে লুকিয়ে পড়তে পারতাম, তাহলে হয়তো এই ভয় থেকে মুক্তি পেতাম। কিন্তু বাড়ি এখন অনেক দূর। এই দীর্ঘ পথ আমাকে একাই পাড়ি দিতে হবে, সাথে এক অদৃশ্য সঙ্গে নিয়ে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি পরীক্ষা করে দেখতে চাইলাম ব্যাপারটা আসলে কি। আমি হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ডটা তখন হাতুড়ির মতো পেটাচ্ছে। আমি কান খাড়া করে রইলাম। অবিশ্বাস্যভাবে আমার পেছনের সেই হাঁটার আওয়াজটাও সাথে সাথে বন্ধ হয়ে গেল। এক চুলও নড়চড় নেই। আমি স্থির, পেছনের আওয়াজও স্থির। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ঠায় দাঁড়িয়ে রইলাম। নিঃশ্বাস বন্ধ করে শোনার চেষ্টা করলাম কোনো আওয়াজ আসে কিনা। না, কোনো শব্দ নেই। চারদিক আগের মতোই শান্ত। যতক্ষণ আমি থেমেছিলাম ওই আওয়াজটাও থেমেছিল। আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। তার মানে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে আমার পেছনে আছে তা অত্যন্ত বুদ্ধিমান এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাকে অনুসরণ করছে। আর সেটা কোনো বন্য প্রাণী নয়, কারণ বন্য প্রাণীর পায়ের আওয়াজ এমন হয় না। এটা মানুষের মতো 2 পায়ে হাঁটার আওয়াজ। কিন্তু কোনো মানুষ তো এমনভাবে লুকিয়ে থাকবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁপতে কাঁপতে আবার হাঁটা শুরু করলাম। আর যেই না আমি প্রথম পা ফেলেছি, অমনি আমার পেছনের সেই পায়ের শব্দ শুরু হলো। খসখস খসখস। এবার আমার বুঝতে বাকি রইল না যে এই সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সন্ধ্যা হতে চলেছে। আমার পেছনে যা লেগেছে তা কোনো সাধারণ কিছু নয়। ওটা একটা খারাপ জিনিসের উপস্থিতি। আর আজ রাতে আমি সেই খারাপ জিনিসের কবলে পড়েছি। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আর প্রায় দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। কিন্তু আমি জানতাম এত সহজে আমার মুক্তি নেই। আমার ভেতরের ভয়টা তখন আর নিছক শঙ্কা বা উদ্বেগের পর্যায়ে ছিল না। সেটা পরিণত হয়েছিল জমাট বাঁধা আতঙ্কে। পেছনের অদৃশ্য অনুসারীর পায়ের শব্দ আমার প্রতিটি পদক্ষেপের সাথে মিশে যাচ্ছিল, যেন আমার এই ছায়ার মতো অবিচ্ছেদ্য। আমি যখন বুঝতে পারলাম যে থেমে গিয়ে কোনো লাভ নেই, বরং তাতে ভয়টা আরো বেশি করে চেপে বসছে, তখন আমি আমার হাঁটার গতি অনেক বাড়িয়ে দিলাম। প্রায় দৌড়ানোর কাছাকাছি গতিতে আমি সরু আইলটা ধরে ছুটতে লাগলাম। আমার উদ্দেশ্য ছিল একটাই, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত প্রান্তর পেরিয়ে যাওয়া। আমি যত জোরে ছুটছিলাম, আমার পেছনের সেই পায়ের শব্দ তত দ্রুত হচ্ছিল। এখন আর খসখস শব্দ নয়, বরং ধুপ ধুপ করে দ্রুত দৌড়ে আসার মতো আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্যেই সে তার গতি বাড়িয়েছে। আমার ফুসফুস ফেটে যাচ্ছিল, কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, কিন্তু থামার কথা আমি চিন্তাও করতে পারছিলাম না। এই দৌড়ের মধ্যেই হঠাৎ আমার কানে একটা ডাক এলো, সুফিয়ান। গলাটা ছিল একজন পুরুষের, বেশ ভারী আর গম্ভীর কণ্ঠ। নির্জন প্রান্তরের নিস্তব্ধতা ভেদ করে
সেই ডাকটা আমার কানে এসে বিঁধল। আমি যেন বিদ্যুতের শক খেলাম। আমার দৌড়ানো পা দুটো হঠাৎ করে থেমে গেল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। কে কে আমাকে এই নামে ডাকলো? এই নির্জন জায়গায় আমাদের গ্রামের পরিচিত কারো কণ্ঠ তো এমন নয়। এই কণ্ঠস্বরটা কেমন যেন অচেনা, অস্বাভাবিক। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু পেছনে ফেরার সাহস আমার হলো না। আমার মনে হচ্ছিল পেছনে ফিরলেই হয়তো আমি এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আবার দৌড়ানোর শক্তিও যেন হারিয়ে ফেলেছি। সেই ডাকটা আমার সাহসটুকু নিংড়ে নিয়েছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি কেউ পেছন থেকে আমার ঘাড়টা খপ করে চেপে ধরবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আবার অতি সন্তর্পণে পা বাড়ালাম। আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। কোনো মতে আমি নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম। কয়েক পা এগোতেই আবার সেই ডাক, সুফিয়ান। এবারও সেই একই পুরুষ কণ্ঠ, একই রকম গম্ভীর, কিন্তু এবার যেন ডাকের মধ্যে একটা ধমকের সুর ছিল। যেন আমি প্রথমে ডাকে সাড়া না দেয়ায় সে বিরক্ত হয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার চোখে পানি চলে এসেছে। আমি কোনো উত্তর দিলাম না, পেছনেও তাকালাম না। শুধু কাঁপা কাঁপা পায়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমার সাথে সাথে আমার পেছনে সে পায়ের শব্দ আবার চলতে শুরু করলো। কিন্তু এখন আর দৌড়ে আসার শব্দ নয়, বরং ধীরে সুস্থে আমার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটার শব্দ। যেন সে আমাকে নিয়ে খেলা করছে। আমি মনে মনে হেতুল করছি পড়তে শুরু করলাম। যতটুকু মনে ছিল বারবার সেটাই আওড়াচ্ছিলাম। আল্লাহকে ডাকছিলাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। বাড়ি এখনো বেশ কিছুটা দূরে, প্রায় অর্ধেক রাস্তা বাকি। এই বাকি পথটুকু আমি কিভাবে পার হব সে চিন্তায় আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমি আবার একটা ডাক শুনতে পেলাম, সুফিয়ান, ও সুফিয়ান। কিন্তু এবার আমি চমকে উঠলাম, কারণ এই কণ্ঠস্বরটা আগের মতো পুরুষালী আর গম্ভীর নয়। এটা একটা নারীর কণ্ঠ, বেশ মিষ্টি, কিন্তু কেমন যেন অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ। সেই কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। পরপর দুইবার দুই ভিন্ন কণ্ঠের ডাক শুনে আমি চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমার পেছনে যা লেগেছে তা কোনো সাধারণ কিছু নয়। এটা নিশ্চিতভাবেই কোনো খারাপ জিনিস। প্রথমে পুরুষের কণ্ঠ, তারপর নারীর কণ্ঠ। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার তখন দাদুর বলা কথাগুলো মনে পড়ছিল। তিনি বলতেন, মাগরিবের সময় খারাপ জিনিসরা নানা রূপ ধরে নানা স্বরে ডেকে মানুষকে বিভ্রান্ত করে। তাদের ডাকে সাড়া দিলেই নাকি সর্বনাশ। তারা ঘাড় মটকে দেয়, হয়তো তুলে নিয়ে যায়। এই কথাগুলো মনে পড়তে আমার ভয়টা সহস্রগুণ বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম আজ আমার বড় কোনো বিপদ ঘনিয়ে এসেছে। কিন্তু এবারও আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। আমি জানি পেছনে তাকালেই আমি হেরে যাব। আমি শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। সরু আইলটাও যেন আমার সাথে ছলনা করছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমি পা পিছলে পাশের কাদা পানিতে পড়ে যাব। আমার সাথে তাল মিলিয়ে সেই অদৃশ্য অবয়বের পায়ের শব্দ এগিয়ে চলছিল। কখনো মনে হচ্ছিল শব্দটা ঠিক আমার পেছনে, আবার কখনো মনে হচ্ছিল আমার ডান পাশে বা বাম পাশে। যেন সে আমার চারপাশে ঘুরছে আর আমাকে পর্যবেক্ষণ করছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যদি কোনোভাবে সহি সালামতে বাড়িতে ফিরতে পারি, তাহলে আর কোনোদিনও আমি মায়ের কথা অমান্য করে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে থাকবো না। মাগরিবের আজানের আগেই আমি ঘরে ফিরবো। এই প্রতিজ্ঞা করতে করতে আমি হাঁটছিলাম। আমার সমস্ত শরীর, মন, আত্মা সবকিছু জুড়ে তখন কেবল একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু পথ যেন ফুরাচ্ছে না। বাড়িটা যেন আমার থেকে আরও দূরে সরে যাচ্ছে। আর আমার পেছনের সেই সঙ্গী, সেই দুই কণ্ঠের অধিকারী অদৃশ্য অবয়ব আমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে চলেছে। আমি জানতাম না সামনে আমার জন্য আরো কি ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমি শুধু হাঁটছিলাম, এক বুক আতঙ্ক নিয়ে এক অজানা পরিণতির দিকে। কাঁপা কাঁপা পায়ে আমি কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম। আমার মন আর মস্তিষ্ক দুটোই যেন অসাড় হয়ে গিয়েছিল। পেছনের পায়ের শব্দ, পুরুষ ও নারীর কণ্ঠে সে অদ্ভুত ডাক, সবকিছু মিলে আমার বিচার বুদ্ধি লোপ পাওয়ার জোগাড় হয়েছিল। আমি শুধু একটাই কাজ করতে পারছিলাম, আর তা হলো সামনের দিকে হেঁটে যাওয়া। কিন্তু আমার এই হেঁটে যাওয়াটাও যেন ছিল এক দুঃস্বপ্নের ঘোরে পথ চলার মতো। হাঁটতে হাঁটতে হঠাৎ এক ভয়ঙ্কর অনুভূতিতে আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। আমার ঘাড়ের ঠিক পেছনে, কানের খুব কাছে কেউ যেন একটা গরম নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসটা এতটাই উত্তপ্ত ছিল যে আমার মনে হলো কেউ যেন আমার চামড়ার ওপর একটা জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। সাথে সাথে আমার সারা গায়ের লোম কাটা দিয়ে খাড়া হয়ে গেল। শীত দ্বারা বেয়ে যেন বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। এই অনুভূতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার কলিজাটা যেন ভয়ে সংকুচিত হয়ে গলার কাছে চলে এসেছিল। আমার ঘাড়টা যেন বরফের মতো জমে গেল। আমি চাইলে ওটাকে আর নাড়াতে পারছিলাম না। পেছনে তাকানো তো অনেক দূরের কথা,
ডানে বা বামে সামান্যতম ঘাড় ঘোরানোর সাহসটুকু আমার হচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমি যদি সামান্যতম নড়াচড়া করি তাহলেই আমার ঘাড়ের ওপর নেমে আসবে ভয়ঙ্কর কোনো আক্রমণ। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। অন্ধকারের মধ্যে সেই গরম নিঃশ্বাস অনুভূতি আরো তীব্র হয়ে উঠল। আমি কোনো মতে চোখ খুলে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমার পা দুটো আর আমার নিয়ন্ত্রণে ছিল না, তারা যেন নিজেরাই নিজেদের মতো করে চলছিল। আমি হাঁটছি, আর আমার সাথে সাথে সেই গরম নিঃশ্বাসের অনুভূতিটাও আমার ঘাড়ের ওপর লেপ্টে রইল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য অবয়ব আমার ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে আমার সাথে সাথে হাঁটছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি প্রায় দৌড়াতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার পাটা কিছু একটার সাথে লেগে আমি হুমড়ি খেয়ে আইলের ওপর পড়ে গেলাম। কাদা আর ভেজা মাটিতে আমার জামা কাপড় মাখামাখি হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল মাটিতে। আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার চোখের সামনে আমার মুখ থেকে মাত্র 1 হাত দূরে দুটো বিশাল কালো পা দাঁড়িয়ে আছে। পা দুটো মানুষের পায়ের মতোই, কিন্তু আকৃতিতে অনেক বড় আর দেখতে অসম্ভব কুৎসিত। গায়ের রং আলকাতরার মতো কালো, পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর বাঁকানো, আর নখগুলো ছিল মিশমিশে কালো, যেন মরা কোনো প্রাণীর খুরের অংশ। সেই পায়ের দিকে তাকিয়ে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ভয়ে একটা চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে সামান্যতম স্বরও বের হলো না। যেন কেউ আমার কণ্ঠনালীটা চেপে ধরেছে। সেই কুৎসিত পা দুটো দেখে আমি ভয়ে ভয়ে যখন উপরের দিকে তাকালাম, তখন আমার বিস্ময়ের সীমা রইল না। উপরে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি অবিশ্বাস্য চোখে আবার নিচের দিকে তাকালাম, কিন্তু সেখানেও সেই পা দুটো আর নেই, তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। এই ঘটনায় আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়লাম যে আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি ভয়ে আমার হ্যালোসিনেশন হচ্ছে? আমি কোনো মতে কাঁপতে কাঁপতে মাটি থেকে উঠে দাঁড়ালাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি পাগলের মতো একবার সামনে একবার পেছনে ডানে বামে তাকালাম, কিন্তু না, কোথাও কেউ নেই। চারপাশটা আগের মতোই জনশূন্য, নিস্তব্ধ। আমার কপাল বেয়ে অনবরত ঘাম ঝরছিল, যা চোখের পানিতে মিশে গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না, তাড়াতাড়ি আবার সামনের দিকে হাঁটা ধরলাম। আর আশ্চর্য, যেই না আমি হাঁটতে শুরু করেছি, আমার পেছনের সেই পায়ের আওয়াজটাও আবার শুরু হয়ে গেল। খসখস খসখস, ধুপ ধুপ। এবার আমার ভয়টা যেন সব সীমা ছাড়িয়ে গেল। আমি নিশ্চিত হলাম আমি যা দেখেছি তা কোনো মতিভ্রম ছিল না। ওটা সত্যিই ছিল। সেই কালো কুৎসিত পা দুটো সত্যিই আমার সামনে ছিল। আমার হাত পা তখন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন এত জোরে হচ্ছিল যে আমি নিজের কানেই তার শব্দ শুনতে পাচ্ছিলাম। টিপ টিপ টিপ, যেন আমার বুকের ভেতরে কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে। আমি মরিয়া হয়ে আল্লাহকে ডাকছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু মনের ভেতর থেকে আকুতি জানাচ্ছিলাম। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর অনুভূতিটা আবার ফিরে এলো। আমার ঘাড়ের ওপর আবার সেই উত্তপ্ত নিঃশ্বাস। আমি ভয়ে আটকে উঠলাম। আমার মনে হলো আমি আর 1 কদমও এগোতে পারবো না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। পিছনে তাকানোর সাহস আমি আবার হারিয়ে ফেললাম। আমি শুধু চোখ বন্ধ করে ফেললাম আর অপেক্ষা করতে লাগলাম আমার অবশ্যম্ভাবী ভয়ঙ্কর পরিণতির জন্য। আমি বুঝতে পারছিলাম সেই খারাপ জিনিসটা আর আমার সাথে লুকোচুরি খেলছে না। সে এখন সরাসরি আমার মুখোমুখি হতে চায়। আর সেই মুখোমুখি হওয়ার ফলাফল কি হবে তা কল্পনা করার শক্তিও আমার ছিল না। ঘাড়ের ওপর সেই উত্তপ্ত নিঃশ্বাসের অস্তিত্ব নিয়ে আমি যখন প্রায় জমে গিয়েছিলাম, ঠিক তখনই আমার কানে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো। এবারও সেই পুরুষ কণ্ঠ, কিন্তু এবার তার স্বরে কোনো গম্ভীর বা রহস্যময়তার লেশমাত্র ছিল না। যা ছিল তা হলো বিশুদ্ধ জমাট বাঁধা ক্রোধ। মনে হচ্ছিল কণ্ঠস্বরের অধিকারী অস্তিত্বটি আমার উপর প্রচণ্ড রেগে আছে। তার গলার প্রতিটি শব্দ যেন আগুন ঝরে পড়ছিল। সুফিয়ান, শুধু নাম ধরে ডাক দিয়ে সে এবার ক্ষান্ত হলো না। অত্যন্ত কর্কশ এবং রাগান্বিত স্বরে সে বলে উঠল, আমার ডাকে সাড়া দিবি না তো? তাহলে আমিও তোকে আজ তোর বাড়িতে যেতে দেব না। এই কথাটা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ তো সরাসরি হুমকি। তার মানে সে যে আমাকে ডাকছিল সেটা কোনো সাধারণ ডাক ছিল না। সে চাইছিল আমি তার ডাকে সাড়া দেই, আর আমি সাড়া না দেয়ায় সে এখন ক্রুদ্ধ। তার শেষ কথাটা আমার কানের ভেতর যেন শেষার মতো গলে ঢুকে গেল, আমিও তোকে আজ তোর বাড়িতে যেতে দেব না। এই কথা শোনার পর আমার আর হাঁটার মতো অবস্থা ছিল না, আবার ভয়ে থমকে দাঁড়িয়ে থাকার সাহসও হচ্ছিল না। আমি এক অবর্ণনীয় ভয় সংকটে পড়লাম। আমি যদি হাঁটি
সে হয়তো আমাকে আক্রমণ করবে, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলেও রক্ষা নেই। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আমার জীবনে আগে কখনো পড়িনি। ওই কণ্ঠস্বরের হুমকি শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ ফেটে কান্না চলে এলো। আমি নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার হাত পা গুলো কেমন যেন অবশ হয়ে বেঁকে আসছে। শরীরটা আর আমার নিয়ন্ত্রণে নেই। স্নায়ুগুলো সব যেন ছিঁড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি হয়তো ভয়ে এখানে মরে পড়ে থাকবো। কিন্তু এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই দৃশ্য দেখার পর আমার কান্না, ভয়, অস্থিরতা সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেল। আমার শরীরটা যেন পাথর হয়ে গেল। আমার সামনে থেকে প্রায় ৬-৭ হাত দূরে আইলের মাঝখানে একটা কালো বেদঘুটে মানুষ আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আমি থমকে গেলাম। আমার পা দুটো আর এক কদমও সামনে এগোনোর সাহস করতে পারল না। আমি স্থির চোখে সেটার দিকে তাকিয়ে রইলাম। চারপাশের অন্ধকারের চেয়েও গাঢ় কালো সে অবয়ব। তার শরীরের কোনো গঠন বা আকৃতি ঠিক মতো বোঝা যাচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছিল যে সেটা অস্বাভাবিক রকমের লম্বা, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তার গায়ে কোনো পোশাক আছে কি নেই সেটাও বোঝার উপায় ছিল না। পুরো শরীরটাই যেন চলমান এক অন্ধকার। দেখতে পুরুষের মতো লাগছিল না, আবার নারীর মতো না। ওটা ছিল এমন কিছু যা মানুষের সংজ্ঞার বাইরে। সেই কালো কুচকুচে অবয়বের কিছু স্পষ্ট ছিল না, শুধু দুটো জিনিস ছাড়া। তার চোখের জায়গায় দুটো লাল টকটকে অঙ্গার যেন জ্বলজ্বল করছিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে সেই লাল চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল দুটো জ্বলন্ত কয়লার টুকরো কেউ শূন্যে ঝুলিয়ে রেখেছে। সেই চোখ দুটো স্থিরভাবে আমার দিকেই তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কি ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখানে ছিল ঘৃণা, ক্রোধ আর শিকারকে হাতের মুঠোয় পাওয়ার এক বীভৎস আনন্দ। আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার পালানোর সব পথ যেন বন্ধ হয়ে গেছে। সামনে সেই ভয়ঙ্কর অবয়ব, আর পেছনেও যে নিরাপদ তার কোনো নিশ্চয়তা নেই। আমি আইলের মাঝখানে আটকা পড়ে গেছি। আমার মনে হচ্ছিল আমার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। এই কালো অবয়বে হয়তো আজ রাতে আমার প্রাণ নেবে। আমি তার দিকে তাকিয়েছিলাম, আর সে আমার দিকে তাকিয়েছিল। সময় যেন অনন্তকালের জন্য থেমে গেছে। চিচি পোকার ডাকও যেন বন্ধ হয়ে গেছে। চারদিকে এক কবরের নিস্তব্ধতা। শুধু আমি আর আমার সামনে দাঁড়ানো সেই ভয়ঙ্কর অকল্পনীয় খারাপ জিনিসটা। তার লাল চোখ দুটো আমার আত্মার গভীরে যেন গেঁথে যাচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম সে শুধু আমার শরীরকেই দেখছে না, সে আমার ভেতরের ভয়টাকেও উপভোগ করছে। আমার মনে হচ্ছিল এই বুঝি সে আমার দিকে এগিয়ে আসবে। আর সেই চিন্তায় আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি জানতাম আমার আর কিছুই করার নেই। আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি, যেখান থেকে বেরোনোর কোনো পথ আমার জানা নেই। আমি থমকে দাঁড়িয়ে আছি তো আছি। আমার শরীরটা যেন আমার নিজের ছিল না। সেই একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল, যার মধ্যে কোনো অনুভূতি বা নড়াচড়ার ক্ষমতা নেই। আমি না পারছিলাম ডানে যেতে, না পারছিলাম বামে। হাত পা নাড়াচাড়া করার শক্তিও লোপ পেয়েছিল। এমনকি আমার চোখের পলক পর্যন্ত পড়ছিল না। আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরটাকে কেউ যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি কেবল অসহায়ের মতো আমার সামনে দাঁড়ানো সেই কালো অবয়বের দিকে তাকিয়েছিলাম। আমি দেখতে পেলাম সেই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার কোনো পা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন মাটির উপর দিয়ে ভেসে ভেসে আসছে। তার প্রতিটি নড়াচড়া ছিল নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর। সে যখন আমার দিকে এগোচ্ছিল তখন হঠাৎ এক বিকট হাসির শব্দে চারপাশের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সেই হাসিটা কোনো মানুষের হাসি ছিল না, ওটা ছিল এক বীভৎস কর্কশ আওয়াজ। সেই হাসির কণ্ঠ একজন মহিলার নাকি পুরুষের তা বোঝার কোনো উপায় ছিল না। শুধু বোঝা যাচ্ছিল সেই হাসিতে মিশে আছে চরম উল্লাস আর নিষ্ঠুরতা। এমন বিকট এবং ভয়ঙ্কর হাসি আমি আমার জীবনের আগে কখনোই শুনিনি। সেই হাসির শব্দ আমার কানে তালা লাগিয়ে দিচ্ছিল। আমার মস্তিষ্কের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল। ওই অবয়বটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছিল। যখন সে আমার থেকে মাত্র 3 বা 4 কদম দূরে, তখন আমি আর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারলাম না। আমার শরীরের উপর থেকে অদৃশ্য বাঁধনটা যেন এক মুহূর্তের জন্য আলগা হয়ে গেল। আমার অবশ হয়ে যাওয়া কণ্ঠনালী দিয়ে শেষবারের মতো একটা চিৎকার বেরিয়ে এলো। আমি মুখ খুলে শুধু বলতে পারলাম, আল্লাহ গো। আমার এই আর্তনাদটুকু শেষ হওয়ার সাথে সাথেই আমার চোখ দুটোতে যেন নিকষ কালো অন্ধকার নেমে এলো। আমার চারপাশের জগৎ, সে ভয়ঙ্কর অবয়ব, তার লাল চোখ, সে বিকট হাসি, সবকিছু এক মুহূর্তে বিলীন হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে আইলের ওপর লুটিয়ে পড়লাম। এরপর আমার যখন জ্ঞান ফিরল, আমি চোখ মেলে নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের ঘরে, আমার চেনা বিছানায়। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথাটা ভীষণ ভারী লাগছিল। আমি পিটপিট করে তাকিয়ে দেখলাম আমার চারপাশে আমার মা বাবা, ছোট বোন আর ভাই বসে আছে।
তাদের সবার মুখে গভীর উদ্বেগের ছাপ। আর তাদের পাশে দাঁড়িয়ে আছে আমার পাশের বাড়ির নয়ন ভাই, আর তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমার জ্ঞান ফিরতে দেখে মা কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, বাবা সুফিয়ান, চোখ খুলেছিস? কি হয়েছিল তোর? এমন করছিস কেন? আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, বিশেষ করে ঘাড় আর পিঠে। আমি কিছু বলতে যাব, কিন্তু ভয় আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমার জবান যেন তোতলানো শুরু করেছে, আর শরীরটা ঠকঠক করে কাঁপছিল। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় পাস না বাবা, আমরা তো আছি। কি হয়েছে আমাদের খুলে বল। খুব কষ্ট করে থেমে থেমে ভাঙা ভাঙা গলায় আমি সবাইকে রাতের সে ভয়ঙ্কর ঘটনার কথা বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে তার বিন্দুমাত্র বাদ দিলাম না। আমার কথা শুনতে শুনতে আমার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। বাবার মুখটা কঠিন হয়ে উঠেছিল। আমার কথা শেষ হলে নন ভাই বললেন, আমি বাজার থেকে ফিরছিলাম, তোর মা আমাকে ফোন করে বলল যে তুই এখনো বাড়ি ফিরিসনি। তাই আমি এই পথ দিয়ে আসছিলাম তোকে খুঁজতে। মাঠের মাঝামাঝি এসে দেখি আইলের ওপর কেউ একজন পড়ে আছে। টর্চ জেলের কাছে গিয়ে দেখি তুই। আমি তোকে অনেকবার ডাকলাম, কিন্তু তোর কোনো সাড়া নেই। তোর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তোকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছি। নয়ন ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম কিভাবে আমি বাড়ি পৌঁছলাম। যদি সেদিন নয়ন ভাই সময় মতো সেখানে না পৌঁছাতেন, তাহলে আমার কি হতো তা ভাবতেও আমার গা শিউরে ওঠে। সেই ঘটনার পর অনেকদিন পর্যন্ত আমি জ্বরে ভুগেছিলাম। রাতের বেলায় ঘুমের মধ্যে প্রায় চিৎকার করে উঠতাম, দুঃস্বপ্ন দেখে আটকে উঠতাম। আমার মা বাবা অনেক দোয়া দরদ পড়ে তাবিজ কবজ দিয়ে আমাকে সুস্থ করে তোলেন। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল। আমি আর কোনোদিনও মাগরিবের পর বাড়ির বাইরে থাকিনি। মাগরিবের আজান হওয়ার আগেই আমি যেখানেই থাকতাম না কেন সেখান থেকে সোজা বাড়িতে চলে আসতাম। যদি কখনো কোনো কারণে বাইরে থাকতে হতো, তাহলে কাছাকাছি কোনো বন্ধু বা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিতাম। কিন্তু একা একা মাগরিবের পর রাস্তায় বা অন্য কোনো নির্জন জায়গায় এক মুহূর্তও থাকতাম না। সেই রাতের ঘটনা আমার মনে এক গভীর দাগ কেটে দিয়েছে, যা হয়তো আমি আর সারা জীবনেও ভুলতে পারবো না। সে অদৃশ্য অবয়ব, সেই জ্বলন্ত লাল চোখ আর সেই বিকট হাসি আজও মনে পড়লে আমার রাতের ঘুম উবে যায়, আর সেই দৃশ্যগুলো চোখের সামনে তাজা হয়ে ভেসে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল উর্মিয়াপুর দাদার ঘটনা। এই ঘটনাটা 2005 সালের ঘটনা। যিনি পাঠিয়েছেন তিনি আরাফাত হাসান ভাই, তিনি ধামরাই থাকেন। ওনার যে ঘটনাটা, এটা ওনাদের এলাকার একটা মসজিদ কেন্দ্রিক একটা ঘটনা। তো মসজিদটা বানানোর পর 1 বছর নাকি 2-1 বছর নাকি খুব ভালোই কাটছিল, কিন্তু যে ইমাম সাহেব ছিল এবং তিনি নাকি খুব ভালো ব্যক্তি ছিল। তো কোনো একটা সময় সেই 2 বছর পরে গিয়ে মসজিদটার টুকটাক কাজ করাতে হবে। তো সেই কাজ করানোর কারণে সেই ইমাম সাহেব নিজেই তার সামনে দাঁড়িয়ে থেকে কাজগুলো করাতেন। এক রাতে সেই ইমাম সাহেব উনি ঠিক করেন যে যেহেতু সারাদিন কাজ করেছেন, খুব ক্লান্ত, মসজিদের পাশে যে রুমটা আছে সেখানে তিনি থাকবেন না। তো তিনি থাকবেন ঠিক করেন যে মসজিদের ভিতরে, এবং ওনার থাকার স্থানটা তিনি নির্ধারণ করেন যে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে সবার সামনে নামাজ পড়ে যেই ফাঁকা অংশটা আছে সেখানে তিনি ফ্যান চালিয়ে উনি এখানে শুবেন। তো তিনি রাতে এরকম ঘুমায়, এবং ওনার ঘুমানোর একটা উদ্দেশ্য যে রাতে উঠে তাহাজ্জুদের নামাজটা এখানে পড়বে আর আজান দিতে ওনার সুবিধা হবে। তো তিনি তখন যেহেতু মনে হয় সম্ভবত মুয়াজ্জিন ছিল না, জন্য তো ওনাকে আজান দেওয়া লাগতো। তো তিনি তখন এরকম রাতে ঘুমিয়ে পড়ে। 2:30 কি 3টা বাজবে, হুজুর তিনি ঘুমের মধ্যে খেয়াল করছেন যে লোমশ কিছু একটা ওনার চোখটা চেপে ধরে আছে, এবং তিনি ছুটানোর চেষ্টা করছে কিন্তু পারছেন না। তখন হুজুরকে শুধু এতটুকুই বলে, হুজুর এখানে শুয়ে আছেন কেন, উঠেন না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। হুজুর তো বুঝে না যে কে, শুধু হুজুর মুখ দিয়ে একটাই উচ্চারণ করে যে কে আপনি, চোখ ধরে রাখছেন কেন। সঙ্গে সঙ্গে হুজুর দেখে যে তিনি চোখটা খুলতে পারছেন, কিন্তু আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই না, চোখে দেখা যাচ্ছিল না। মসজিদে নাকি একটা ডিম লাইট জ্বালানো ছিল, হুজুর দেখো ডিম লাইটটা বন্ধ। তারপর হুজুর দ্রুত লাইট জ্বালা এবং আশেপাশে তাকা দেখে কিছুই নাই। তখন তিনি মসজিদ থেকে একটু ভয় বের হয়ে আসেন। তো সেই মুহূর্তে তিনি তার ঘড়িতে দেখেন রাতে এরকম এতটা 3টার মতো বাজে। তখন তিনি পাশে আরেকজন লোককে দেখতে পান। মসজিদে হয়তো তিনি এসেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদে বারান্দায়, অথবা ফজরের নামাজ পড়তে জিকির করবেন, এরকম একটা লোককে উনি এলাকার লোককে দেখেছেন। সেই লোককে বলে যে এরকম দেখলাম। তখন সেই লোক বলছে যে হুজুর আপনি যখন মসজিদের ভিতরে ছিলেন তখন কিন্তু বাইরে ছিলাম, আমি বাইরে থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আবছা আলো আছে, সেটাও দেখছি যে আপনি পাটা শুধু ছটফট করে নাড়াচ্ছেন, আর কিছু বুঝলাম না। যাই হোক, তারপরে তো সেই ইমাম সাহেব তিনি আর রাত এরকম তিনি
মসজিদের ভিতরে থাকেন না, তখন তিনি বুঝে যান যে আসলে হয়তো জিনরা এখানে নামাজ পড়তে এসেছে দেখে ওনাকে এরকম ধাক্কা, ওনাকে এরকম সরানোর জন্য এই কাজটা করেছে। তো আজকের এপিসোডে আমি এখন চলে যাব আমার শেষ ঘটনায়। ঘটনাটা যিনি পাঠিয়েছেন এটা চট্টগ্রামের একটা ঘটনা, এবং তিনি সরাসরি বলেছেন যে এলাকার নাম তিনি বলবেন না। তার নাম আলমগীর ওয়াজেদ ভাই, তার ডাকনাম রাজু। তো রাজু ভাই তিনি একজন মাদ্রাসার শিক্ষার্থী। এটা ওনার জীবনে ঘটে যাওয়া একমাত্র ভৌতিক ঘটনা, এবং যেটার ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। ঘটনাটা যেখানে ঘটে, আমি আবারও বলছি, এটা চট্টগ্রাম শহরের সমুদ্রের তীরবর্তী কোনো একটা এলাকা। সেই এলাকার নাম তিনি বলেননি, এবং এটা তখন বর্ষাকাল ছিল, বেশ বৃষ্টি হচ্ছে তখন, এবং এই বৃষ্টির কোনো মানে থামছে মানে সারাদিন ধরে থামছেই না। আর চট্টগ্রামে কিন্তু এরকম হয় যে বৃষ্টি হলে কিন্তু পুরো রাস্তাঘাটে পানি জমে যায়। তো যাক, ওনার যে সমুদ্র এলাকা ছিল এটা সমুদ্রের পশ্চিম একটা কর্নারে ছিল। তো সেখানে সে রাজু ভাই, ওনার বাবার একটা অভ্যাস ছিল, যেরকম যদি টানা বৃষ্টি হতো উনি নাকি মাছ ধরতে যেত সমুদ্রের তীরবর্তী মানে পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সেখানে নাকি মাছ ধরতে যেত। তো উনি এরকম ঠিক করে যে সেই রাতে এরকম মাছ ধরবে, এবং তখন তিনি পাশের বাড়ির এক মুরব্বী, তারপর সেই রাজু ভাই আব্বা এবং রাজু ভাই ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হন। তো ওনারা নাকি এরকম হাঁটাহাঁটি করে সেই যেখানে মাছ ধরা জাল ফেলবেন সেখানে যায়, এবং যাওয়ার পথে রাজু ভাই উনি খানিকটা পিছে পড়ে যান। উনি দেখছে যে ওনার সে আঙ্কেল, মুরব্বী আঙ্কেল এবং ওনার বাবা সে বেশ আগে আছে, কিন্তু উনি 20-30 গজ দূরে। একটা জিনিস খেয়াল করেন যে রাস্তা যে স্ট্রিট লাইট জ্বলছে সেখানে দেখছে রাজু ভাই যে ওনার পাশে ছায়া। তুমি ভাবে যে হয়তো আশেপাশে লাইট আছে, ছায়াগুলো হয়তো এমন হতে পারে ওনার নিজেরই ছায়া। কিন্তু উনি খেয়াল করছে যখন তিনি হাঁটছেন হঠাৎ দাঁড়ায় গেলে দেখেন যে 3-4 সেকেন্ড পর ওই ছায়াটা দাঁড়া যায়। এতে ওনার কিছুটা সন্দেহ হয়। উনি ওনার বাবাকে চিৎকার করে ডাকতে যাবেন, ওনার বাবা শুধু কি বলে, দৌড় দে, মাছ ধরবো, তাড়াতাড়ি আয়। তো তখন তিনি তারপরে ওনার বাবার সাথে যায় এবং ওনারা মাছ ধরতে থাকে, কিন্তু উনি এটার ব্যাখ্যা খুঁজে পায় না। তারপরে তিনি যখন ফিরতে যাবে মাছ ধরার যে ধরে যখন প্যাকেটে নিয়ে ফিরতে যাবে, খুব একটা বেশি মাছ তখন তিনি পাননি। রাজুবের হাতেই প্যাকেট ছিল একটা। তো তিনি তখন মাছ ধরে যখন ফিরতে যাবে, মানে 5 মিনিট হাঁটার পর উনি কেন যেন শক্তি পাচ্ছিল না, এবং তিনি মনে হয় আস্তে করে পড়ে গেল রাস্তার মধ্যে। যখন ওনার জ্ঞানটা ফিরে আসে, উনি দেখছে যে সমুদ্রের যে পাড়ে বসে উনি মাছ ধরছিল সেখানেই তিনি শুয়ে আছে। তিনি চোখে দেখছেন যে তার বাবা হাঁটা শুরু করেছে সেই মুরব্বী আঙ্কেলকে নিয়ে, এবং সেই রাজু ভাই ওনাকেই দেখছেন ওনার বাবা এবং সে আঙ্কেল পিছিয়ে হাঁটছে। উনি কিছুটা ভয় পেয়ে ভাবতে থাকে যে কি ব্যাপার, আমি তো এখানে শুয়ে আছি, আর এখানে শুয়ে আছি কেন, আর ওখানে কে, আমার বাবার পিছুটা কে হাঁটতেছে। অবিকল সেই রাজু ভাইয়ের মতো হাতে একটা ব্যাগ। রাজু ভাইয়ের দিকে পিছিয়ে থাকায় সেই রাজু ভাইয়ের মতো অবিকল সেই মানসিক সে যেটা যাচ্ছিল সেটা তাকাতে রাজু ভাইয়ের দিকে, তাকে একটা মিষ্টি হাসি দেয়। তখন রাজু ভাই উঠে দাঁড়ায়, দৌড় দিয়ে যখন তিনি তার বাবার কাছে যাবেন, গিয়ে দেখছে যে তার বাবা সে আঙ্কেল সেখানে নাই, সম্পূর্ণ খালি রাস্তা সেটা। তিনি আর দেরি না করে দৌড় করে দৌড় দিয়ে পুরো 10-15 মিনিট এরকম দৌড়ানোর পর ওনার বাসায় আসেন, এবং বাসায় এসে ওনার আম্মুকে, ওনার মা দরজা খুললে তো ওনার আম্মুকে চিৎকার করে বলতেছে যে মা, আমি প্রচন্ড ভয় পাইছি, আমাকে তুমি তাদের ঝাড়ফুঁক দাও। তো তারপর ওনার মা দেখছে যে রাজু ভাই তিনি নাকি বেশ বমি করছেন এবং ওনার শরীর অবস্থা নাকি ভালো না। তো বলছে তোর বাবা কোথায়? বাবা কোথায় আমি কিছু বলতে পারবো না। কিছুক্ষণের মাঝেই ওনার বাবা সেই রাজু ভাইয়ের মাকে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে রাজু কই? তখন ওনার মা বলে যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার ছেলে জানি কি হয়েছে। তাড়াতাড়ি বাসায় আসে সেই আঙ্কেল এবং রাজু ভাইয়ের বাবা। বাসায় যাওয়ার পর জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তখন রাজু ভাই বলে যে আমার তো কিছুই মনে নাই। কি কি ঘটছে রাজু ভাই ওনার মতো করে বলে। তো ওনার রাজু ভাইয়ের বাবা বলছে যে দেখো আমরা তো মাছ ধরলাম, রাজু তোমাকে তো মাছের ব্যাগ দিছিলাম, তারপর তুমি বলে যে আব্বা আমি আসতেছি, তারপর তোমাকে আমরা পিছে ফিরে দেখে তুমি নাই, এবং আমরা যেখানে মাছ ধরতে গেছিলাম ওখানে যাই, গিয়ে দেখে তুমি নাই। নাই মানে নাই, আমরা তোমাকে আশেপাশে অনেক জায়গায় খুঁজি পাই না, না পেয়ে তারপর তোমার মায়ের কাছে এখানে ফোন দেই। তারপর রাজু ভাই বলে যে আমি এরকম মায়ের কাছে আসছি, কিন্তু আমি এই জিনিসগুলো দেখছি, কি করণীয়। তখন ওনারা এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন না। তো সেই মুরব্বী ছিল, মুরব্বী বলতেছে যে রাজু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, রাতে আসলে মাছ ধরাটা আমাদের ঠিক হয় নাই, আর এটা নিয়ে কাউকে এরকম সচরাচর এরকম কাউকে বললো না এই ঘটনাটা। এবং রাজু ভাই তারপরে উনি
তারপর নির্দিষ্ট ওনার যে দোয়া দুরুদ আছে ওগুলো পড়েন, নামাজ কালাম পড়েন, তারপর আস্তে আস্তে উনি ঠিক হয়ে এটা কাউকে বলে না। তো রাজু ভাই যেটা বলেন যে ঘটনাটা তিনি প্রথমেই ব্যক্তিগত শেয়ার করেছেন, অনেকদিন পরে তিনি এটা শেয়ার করলেন, এর মাঝে আর কাউকে তিনি জানাননি এবং এর জন্য তিনি এলাকার নামটা আসলে গোপন রেখেছেন যে আসলে কোন নির্দিষ্ট কোন এলাকা কোন এরিয়া এটা নিজে জানাননি। এটাই ওনার একটা ঘটনা। উনি বলেছে ভাই এটা কতটা ভৌতিক জানি না, তবে আমি যা দেখি যে বা যেটা হয়েছে আজ পর্যন্ত আমি বুঝলাম এটা কী ঘটলো। এবং এমনও নাকি ওনার সাথে মাঝে মাঝে ঘটে যে উনি নাকি এখনো মাঝে মাঝে আঁচ করে যে ওনার সাথে কিছু একটা হয়তো বা আছে সেই দিনই ঘটনার পর থেকে। তবুও তিনি এরকম আর হুজুর দেখান না এবং কারোর সাথে নাকি তিনি এরকম বুজুর্গ কোনো ব্যক্তির সাথে নাকি আলাপ করে না। তার কথা হচ্ছে যদি কিছু থেকেই থাকে আল্লাহর উসিলাটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে এবং তিনটা নিয়ে আমল করছেন। অসংখ্য ধন্যবাদ আরজু ভাইকে এরকম একটা ঘটনা শেয়ার করবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ঘটনা শোনানোর চেষ্টা করেছি এবং এই ঘটনাগুলো কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই আর যে আফনান ভাই। সব থেকে ভয়ানক যে ঘটনাটি ছিল সেটা কিন্তু আর যে আফনান ভাইয়ের ঘটনা, এবং আর যে বাবু ভাই আর যে ডক্টর আলিফ ভাইও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদেরকে শেয়ার করেছেন এবং সবার থেকে বেশি ইন্টারেস্টিং ঘটনাটা ছিল আর যে শাফিন ভাইয়ের। এবং আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, আজকের অধিকাংশ ঘটনাই ছিল গ্রামের ঘটনা। তো এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের একটি মতামত জানিয়ে যাবেন। এবং আপনারা যারা যারা আজকের ঘটনাগুলো শেষ পর্যন্ত শুনেছেন, এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন, এখন এই পর্যায়ে এসে আপনার কাছে কোন ঘটনাটি সব থেকে বেশি ভয়ানক লাগতেছে, কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনার আজকের অভিজ্ঞতাটা কি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর দর্শক, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনি যদি একজন সত্যিকারের হরহর লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের এই চ্যানেল, এবং আপনার জন্য আমরা কিন্তু অনেকগুলো ভয়ানক ঘটনা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আপনি চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের সব থেকে ভয়ানক ভয়ানক বাছাই করা সেরা ঘটনাগুলো। এই ঘটনাগুলোর মধ্যে আছে হসপিটালের ঘটনা, আছে মর্গের ভয়ানক ঘটনা, আছে গ্রামের ঘটনা, আছে মাছ ধরার ঘটনা। আপনারা অনেকেই কিন্তু এই ঘটনাগুলো পছন্দ করেন। ঠিক আপনাদের পছন্দের কথা চিন্তা করে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো নিয়ে এপিসোড তৈরি করে থাকি। আপনারা চাইলেই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে প্রতি রাত্র 10টার সময় খুব সহজেই আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনি যেই জন্য ভিডিওগুলো দেখতেছেন সেই জন্য যে হরহর ভয়ের যে ঘটনাগুলো সেই ঘটনা আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি শেষ করবো এখনই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এরকম ঘটনাগুলো পছন্দ করেন আপনারা কোন ঘটনাগুলো বেশি শুনতে চান সেটি কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবার কাছে বিদায়, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময়, 11টা 12টার সময় আপনার সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।